আমি 1 বছরের জন্য তোমাকে বিয়ে করতে চাই। এই 1 বছরে তোমার চাহিদা হবে টাকা, আর আমার চাহিদা হবে তোমার শরীর। ঋষাদ স্যারের কথায় চমকে উঠি আমি। এই মুহূর্তে আমার টাকার খুবই প্রয়োজন, কিন্তু আমার প্রয়োজনের এমন একটা সুযোগ যে ঋষাদ নিবে তা আমি ভাবতেও পারিনি। ঋষাদ ঋত্যের অফিসের বস। 2 মাসও হয়নি ঋত্য অফিসে জয়েন করেছে। আজ প্রথম বসের কাছে এসেছিল স্যালারি অ্যাডভান্স নেওয়ার জন্য, কিন্তু ঋষাদ এমন একটা প্রস্তাব দিয়ে বসলো সে এমনটা আশা করেনি। ঋত্যের বাবার হঠাৎ স্ট্রোক হয়েছে, হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে। অবস্থা বেশি ভালো নয়, ডক্টররা ট্রিটমেন্ট করছে, কিন্তু প্রচুর টাকার দরকার। এক মুহূর্তের জন্য ঋত্যর সমস্ত শরীর জুড়ে শীতল হাওয়া বয়ে যায়। চোখের সামনে বাবার আকুতি ভরা চেহারা আর ঋষাদের বাঁকা হাসি ভেসে ওঠে। 8 বছর বয়সে মাকে হারানোর পর বাবা তার একমাত্র অবলম্বন। বাবাকে হারাতে পারবে না ঋত্য। কন্ট্রাক্ট পেপার হাতে দাঁড়িয়ে আছে ঋষাদ। সে ভালো করে জানে ঋত্য এই পেপারে সাইন করবেই। বাবার জন্য মেয়েটা যে নিজেকেও বিক্রি করতে পারে তা সে ভালো করে জানে। ঠোঁটের বাঁকা হাসিটা এখনো বিদ্যমান। সাউন্ড অফ সাইলেন্স রুমে হাতে থাকা দামি ঘড়িটার টিকটিক শব্দটাও কানে আসছে ঋষাদের। সে অপেক্ষায় আছে ঋত্যর সম্মতির। চোখ বন্ধ করতে বারবার দিব্য চেহারাটাও বেসে উঠছে ঋত্যর সামনে। দিব্য ছেলেটা যে বড্ড ভালোবাসে তাকে। একদিকে বাবা, অন্যদিকে ভালোবাসা। নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে ঋত্যর। হঠাৎ চোখ খুলল ঋত্য। ঋষাদের হাত থেকে কন্ট্রাক্ট পেপার নিয়ে খুব দ্রুত সাইন করে দিল। পেপারটা ছিল ঋত্য আর ঋষাদের রেজিস্ট্রি পেপার এবং একই সাথে 1 বছরের কন্ট্রাক্ট পেপার। সাইন করার সাথে সাথেই ঋষাদ ফোন বের করে কাউকে কল দিল। ঋষাদ ফোনে কথা বলছে, ঋষাদের সামনে দাঁড়িয়ে আছে ঋত্য। দিব্যর চিন্তায় মাথাটা বারবার চক্কর দিয়ে উঠছে। ধীরে ধীরে চোখ ঝাপসা হয়ে আসলো। পড়ে যাওয়া শব্দে পিছনে তাকাতেই দেখতে পেল ঋত্যকে মেঝেতে পড়ে আছে। ফোন রেখে ঋত্যর কাছে দৌড়ে এলো সে। ঋত্যকে কোলে করে সোফায় শুয়ে দিল। ঋত্যর গোছালো চেহারার সাথে হেলোমেলো চুলের কম্বিনেশনটা পছন্দ হলো না ঋষাদের। আলতো করে ঋত্যর চুলে হাত বুলিয়ে দিল ঋষাদ। বাবা! চিৎকার দিয়ে উঠে বসলো ঋত্য। আশেপাশে তাকিয়ে উপলব্ধি করলো ঘরটা তার নয়। বিশাল আলিশান একটা গোছালো রুম। ওয়ালে ঋষাদের বেশ কিছু ফটো টানানো। বেড সাইড টেবিলেও ঋষাদের একটা ফটো। ঋত্যের বুঝতে সময় লাগলো না সে ঋষাদের বাড়িতে। আশেপাশে তাকিয়ে নিজের ফোন খুঁজতে লাগলো ঋত্য, কিন্তু পেলো না। ফোনে কথা বলতে বলতে রুমে ঢুকলো ঋষাদ, আর রুমে ঢুকে দেখলো ঋত্য কিছু একটা খুঁজছে। কথা শেষ করে ফোন পকেটে ঢুকালো ঋষাদ। ফোনটা বালিশের পাশে আছে। ধন্যবাদ। ফোন পেয়ে উচ্ছ্বসিত হয়ে ফোন নিয়ে বারান্দা চলে যায় ঋত্য। আজ স্বাধীনতা উপভোগ করে নাও ঋত্য। কাল থেকে ঋষাদের খাঁচায় বন্দী হতে চলেছো তুমি। তুমি আর তোমার বাবা মিলে যা করেছো সবকিছুর শাস্তি আমি তোমাদের দেব। মৃত্যুর জন্য কাঁতরাবে তোমরা, কিন্তু ঋষাদ আফসানের থেকে মুক্তি আর পাবে না। এবার হবে খেলা শুরু। গেট রেডি ফর ইউর গেট রেডি ফর ইউর ডার্কনেস, গেট রেডি ফর ইউর ফিউচার, মিসেস ঋত্য ঋষাদ আফসান। কথাগুলো বলেই বাঁকা হেসে বারান্দায় থাকা ঋত্যর দিকে তাকায় ঋষাদ। এটা তুমি ঠিক করলে না ঋত্য। আমাকে ভালোবাসার স্বপ্ন দেখিয়ে রিয়াদকে বিয়ে কি করে করতে পারলে তুমি? দীপ বাবা, তুই শান্ত হ। আমরা তোর জন্য ওর চেয়েও ভালো মেয়ে দেখবো। না বাবা, আমার ঋত্যকে চাই। ও এখন অন্য কারো বিবাহিতা স্ত্রী। বাবা, আমার রাস্তায় বাধা হয়ে এসো না, নয়তো তোমার কালো অতীতটা আমার অজানা নয়। আর সেই অতীতকে পৃথিবীর সামনে তুলে ধরতেও আমার দুবার ভাবতে হবে না। দীপ, বাড়াবাড়ি করিস না। তোর বাবা আমি। বিধান মাহমুদের কথা রেগে গিয়ে তার গলা চেপে ধরল দিব্য। ছটপট করতে লাগলেন তিনি। কয়েক সেকেন্ড বাদে বিধান মাহমুদকে ছেড়ে চোখ গরম করে তাকালো দিব্য। ছেলের এতটা অবনতির জন্য মনে মনে নিজেকে দায়ী করে উপরে ঘরের দিকে এগোলেন বিধান মাহমুদ।
বাবার সাথে কথা বলে মনে স্বস্তি পেল ঋত্য, তবে সে স্বস্তির মাত্রা খুবই কম, যেন মরুভূমির তীব্র গরমে এক ফোঁটা পানি জিভায় পড়ছে। ঋতু, যাও, রেডি হয়ে এসো। রেডি? মানে? গেট রেডি ফর আ ক্রেজি রোমান্টিক নাইট বেবি। স্যার প্লিজ আমাকে একটু সময় দিন। টাইম দেওয়ার জন্য আমি তোমাকে বিয়ে করিনি। ড্যাম ইট, জাস্ট গেট রেডি ফর টুনাইট। কথাটা বলে রুম থেকে বেরিয়ে গেল রিশাদ। রিশাদের বেরিয়ে যাওয়ার সাথে সাথে মেঝেতে বসে পড়ল ঋত্য। বাবার জন্য নিজেকে একটা ভদ্ররূপী পশুর কাছে নিজেকে সমর্পণ করতে চলেছি আমি। ঘড়ির কাঁটা জানান দিচ্ছে সন্ধ্যা 6:30 বাজছে। উঠে আলমারির কাছে গিয়ে দাঁড়ালো ঋত্য। আলমারি খুলতেই দেখতে পেল হ্যাঙ্গারে ঝোলানো বেশ কয়েকটা দামি শাড়ি। এত দামি শাড়ি শেষ কবে পরেছিল ঋত্যর মনে নেই। আলমারি থেকে কালো রঙের একটা শাড়ি বের করলো ঋত্য, সাথে হাত কাটা ব্লাউজ, পেটিকোট। আলমারি সবগুলো শাড়ির ব্লাউজে হাত কাটা, বিষয়টা ঋত্যের মাঝে বেশ অস্বস্তি সৃষ্টি করলো। রাত প্রায় 11টায় বাড়ি ফিরল রিশাদ। ফাঁকা বাড়িতে ফিনফতন নীরবতা। কাজের লোকেরাও সন্ধে নামলে চলে যায়। বাড়িতে এখন শুধু রিশাদ আর ঋত্য। সশব্দে নিজের রুমে ঢুকলো রিশাদ। লাইট অন করতে চোখে পড়ল বিবর্ণ বিষণ্ণ চেহারায় কালো শাড়ি পরিহিত ঋত্যকে। স্যার শরীয়ত মোতাবেক আমাদের বিয়ে হয়নি, অন্তত ইসলামের বিধি মেনে বিয়েটা করে নিলে। আমি বিশ্বাস করি না এসব শরীয়তে। আমি আমার রক্ষক, আর আমি আমার মালিক। মুখে বললেই সত্যিটা বদলে যায় না স্যার। এই সৃষ্টি জগতের মালিক একজনই, তিনি মহান আল্লাহ। জাস্ট শাট আপ, এটা খাও। এটা কি? যাই হোক, খেতে বলছি, খাবে। কথাটা বলে ঋত্যর দিকে একটা জুস টাইপ কিছু বাড়িয়ে দেয় রিশাদ। রিশাদের ধমকে চুপ হয়ে যায় ঋত্য। চুপচাপ জুসটা খেয়ে নেয় ঋত্য। ধীরে ধীরে ঋত্যর দিকে এগোতে থাকে রিশাদ। ঋত্য ঢোক গিলতে লাগে। প্রথম কোনো ছেলে তার থেকে মাত্র 2 ইঞ্চি দূরত্বে দাঁড়িয়ে আছে। এটা যেন বেশ অস্বস্তিতে ফেলছে তাকে। দু চোখ বন্ধ করে ফেলল ঋত্য। চোখ বুঝতে বেশি উঠল দিব্য চেহারা। সাথে সাথে রিশাদকে ধাক্কা দিয়ে দূরে সরাতে চাইল ঋত্য, কিন্তু পারল না। ধীরে ধীরে নিস্তেজ হয়ে জ্ঞান হারালো ঋত্য। ঋত্যকে কোলে করে বিছানায় শুয়ে দিল রিশাদ। ঋত্য শাড়ি কাঁধের দিকে খানিকটা সরিয়ে দিল, ব্লাউজও খানিকটা ছিঁড়ে দিল। এরপর ক্লিপ দিয়ে ঋত্যর পেটে আঘাত করলো। মুহূর্তে ঋত্যর ফর্সা পেট লাল হয়ে উঠল। এভাবে ঋত্যর গলাতেও আঘাত করলো রিশাদ। ঋত্যকে ছেড়ে এবার নিজের শার্টটা খুললো রিশাদ। ঋত্যর নখ দিয়ে নিজের বুকে আঁচড় দিল। অতঃপর সেভাবে ঋত্যকে বুকে নিয়ে কম্বল জড়িয়ে নিল। ঘুম থেকে উঠে নিজেকে আপত্তিকর অবস্থায় রিশাদের বুকে পেল ঋত্য। রিশাদের উন্মুক্ত বুকে দম বন্ধ হয়ে আসছিল ঋত্যর, কিন্তু রিশাদ এতটাই শক্ত করে ধরেছে যে ঋত্য ছাড়াতেও পারছে না। রিশাদের বুকের দিকে তাকাতে দেখতে পেল আঁচড়ের দাগ। চমকে উঠল ঋত্য। তার মানে রাতে আমরা ছি, কি করে করতে পারলাম আমি এটা? এতটাই চাহিদা আমার দিব্যকে ছেড়ে অন্য একটা ছেলের সাথে? ছি। কথাগুলো ভাবতে চোখ থেকে পানি গড়াতে লাগলো ঋত্য। ঠপ ঠপ করে রিশাদের বুকে পড়তে লাগলো ঋত্যর চোখের পানি। বুকে রিশাদ পানির স্পর্শ পেয়ে চোখ মেলে তাকালো রিশাদ। চোখ মেলতেই দেখতে পেল ঋত্যর কান্নারত চেহারা। বাঁকা হেসে রিশাদ বলল, রাতে আবেদনময়ী আর সকালে দেবদাস, পারো বটে। আজব মেয়ে তো তুমি। রিশাদের কথায় ঘৃণায় ঘা গুলিয়ে আসে ঋত্যর। উঠে যেতে ধরে, কিন্তু রিশাদ ঋত্যকে বুকে চেপে ধরে রাখে। ঋত্যর কানে কানে বলে, শাড়িটা ঠিক করে বের হও। রাতে তো কেউ ছিল না, আমার সামনে কোনো অসুবিধা নেই, কিন্তু কাজের লোকেদের সামনে এইভাবে গেলে তারা তোমাকে আমার বউয়ের চেয়ে রক্ষিতার নজরে বেশি দেখবে। বলে ঋত্যকে ছেড়ে ওয়াশরুমের দিকে যায় রিশাদ। আর ঋত্য ঘৃণার চোখে তাকিয়ে থাকে রিশাদের দিকে। কতটা খারাপ হলে একজনের দুর্বলতার সুযোগ নিয়ে এভাবে খেলা যায়? অনুধাবন করার চেষ্টা করছে ঋত্য।
আই ডোন্ট ওয়ান্না লিসেন এনিথিং। ওদের উপর নজর রাখো আর কেউ যেন সন্দেহ না করে। ঋতুকে ঋষাদের থেকে দূরে রাখার দায়িত্ব তোমার। আর ঋষাদের মনে ঋতুর প্রতি সন্দেহ সৃষ্টি করার দায়িত্বটা আমার। খেলাটা শুরু করেছে ঋষাদ, কিন্তু শেষটা আমিই করব। আবার পুনরাবৃত্তি হবে অতীতের সেই অধ্যায়টা। গেট রেডি ফর আওয়ার ঋষাদ আফসান। বাঁকা হেসে ফোনটা পকেটে ঢুকালো দিব্য। ঋত্য দিব্যকে ফোন করে দেখা করার জন্য বলে আর একটা ক্যাফেতে আসতে বলে। সরি দিব্য, আমি যা করেছি তা আমার বাধ্যবাধকতা। ওর সাথে শেয়ারটাও বুঝি তোমার বাধ্যকতা? ঋত্যর কথার মধ্যেই কথা বলল দিব্য। দিব্যর এই কথায় আশ্চর্য হয়ে গেল ঋত্য। দিব্য কি করে জানলো আমার আর ঋষাদের সম্পর্কের কথা, যেখানে আমি নিজেই কিছু মনে করতে পারছি না? তুমি কি করে জানলে? ঋত্যর প্রশ্নে বেবাছাকা খেয়ে যায় দিব্য, তবে নিজেকে সামনে নিয়ে জোর গলায় বলে ওঠে, তোমার গলার দাগগুলো নিশ্চয়ই আপনা আপনি হয়নি। দিব্যর কথায় অস্বস্তিতে পড়ে ঋত্য স্কার্ফ দিয়ে গলা ভালোভাবে ডেকে নিয়ে বলে, আমি কি করতাম দিব্য? বাবা অসুস্থ হয়ে পড়েছে হঠাৎ। তোমাকে এতবার ফোন দেওয়ার পরও তোমার ফোন সুইচ অফ বলছিল। আই ওয়াজ জাস্ট ব্লেন্ড দ্যাট মোমেন্ট। কিন্তু এই বিয়েটা স্রেফ একটা বিয়ে। ঋত্য কিছু বলতে যাবে তার আগে তার ফোন বেজে ওঠে। ফোনের স্ক্রিনে বস নামটা বেশি উঠেছে। নিজেকে শক্ত করে ফোনটা ধরে ঋত্য। ফোন ধরতে অপর পাশ থেকে শুনতে পায়, হাউ ডিয়ার ইউ! তোমার সাহস হলো কি করে আমাকে না বলে বাড়ি থেকে বের হওয়ার? আমি 5 মিনিটের মধ্যে তোমাকে বাড়িতে দেখতে চাই, অ্যান্ড ইট ইজ মাই অর্ডার। ঋত্যকে কিছু বলতে না দিয়ে ফোন কেটে দেয় ঋষাদ। ঋষাদের ধমকে বেশ ভয় পেয়েছে ঋত্য, যদি তার বাবাকে কিছু করে ফেলে। দিব্যকে কোনো রকম ভাই বলে এক প্রকার ধরে ক্যাফে থেকে বেরিয়ে ক্যাবে উঠে বসে ঋত্য। ক্যাবের চেয়ারটাতে ভ্রুকুসকে বসে রইল দিব্য। তার কৌতূহলী মন বলছে, ঋতু এক এক করে কিছু বলতে যাচ্ছিল, মূল্যবান কোনো তথ্য দিতে যাচ্ছিল। শিট! বলে টেবিলে ঘুষি মারে দিব্য। কেন বেরিয়েছিলে উইদাউট আস্কিং মি? সরি। গো টু হেল উইথ আ সরি। আজ থেকে তুমি জাস্ট অফিসে যাবে অ্যান্ড বাড়ি ফিরবে। প্রত্যেক শনিবার বাবার সাথে দেখা করতে পারবে। বাবাকে ভালোভাবে দেখতে চাইলে মেইনটেইন দিস রুলস। হাতে থাকা ব্লুটুথ কানে লাগিয়ে বরাবরের মতো বিছানায় বসা থেকে উঠে কথা বলতে বলতে বেরিয়ে গেল ঋষাদ। রাগী মুখটা এতক্ষণ লাল হয়েছিল, নীল চোখ জোড়াও যেন মায়ের পরিবর্তে বিষাক্তের প্রতীক হয়েছিল। ঋষাদের চোখের দিকে আর তাকালো না ঋত্য। রুমে গিয়ে অফিসের জন্য রেডি হতে লাগলো। আজ মনটা বড্ড খারাপ রাহাত আহমেদের। মেয়ে কত তাড়াতাড়ি পর হয়ে গেল তার। মেয়ের বিয়ে যেন প্রতিটা বাবার জন্য অভিশাপ। কয়েক ঘন্টা যাবৎ মেয়ের চেহারা না দেখায় মনটা উদ্বিগ্ন হয়ে আছে তার। তিনি ঠিক করে রেখেছেন হসপিটাল থেকে রিলিজ দেওয়ার মাত্রই তিনি মেয়ের শ্বশুরবাড়ি গিয়ে মেয়েকে দেখে আসবেন। প্রতিটা বাবার কাছে মেয়ে মানে ভালোবাসার সবচেয়ে বিশাল স্থান। মেয়ের চেয়ে বেশি ভালো কেউ বাসতে পারে না বাবাকে। তাই হয়তো বাবার জন্য এত বড় আত্মত্যাগ করতে বেশি ভাবতে পারেনি ঋত্য। অফিসে আমাদের বিয়ে সম্পর্কে কেউ জানে না, সো তুমি অফিসের একজন সামান্য স্টাফ ছিলে আর সেটাই থাকবে। যাও, এই ফাইলগুলো কমপ্লিট করে নিয়ে আসো আর আমার পিএ আসিফকে রুমে পাঠিয়ে দাও। ওকে স্যার। ফাইলগুলো হাতে নিয়ে নিজের ডেস্কে চলে গেল ঋত্য আর অফিসকেও ঋষাদের কাছে পাঠিয়ে দিল। আসিফ, আজকে সবগুলো মিটিং ক্যান্সেল করে দাও। কেন স্যার? এনিথিং রং? নো, এভরিথিং ইজ ফাইন, বাট আমি আজ দুপুরে অফিসে থাকবো না, বিকেল আসবো। ততক্ষণে মিস ঋত্যকে সব কাজ কমপ্লিট করে আমার কেবিনে সাবমিট করতে বলবে। ওকে স্যার। আসিফকে সব বুঝিয়ে দিয়ে অফিস থেকে বেরিয়ে যায় ঋষাদ। অফিস থেকে বেরিয়ে হুড়িসহ জ্যাকেট নিজেকে জড়িয়ে নেয়। নিজের গাড়ি নেওয়ার ভুলটা করে না। একটা শোরুম থেকে অতিরিক্ত টাকা দিয়ে একটা বাইক কেনে ডকুমেন্ট ছাড়া। বাইকটা নিয়ে নিজের কাজে লেগে পড়ে ঋষাদ। প্রথমে যায়
হেলথ কেয়ার হসপিটালে, যেখানে রিত্তর বাবা রাহাত আহমেদকে রাখা হয়েছে। রাহাত আহমেদের ডক্টরের সাথে কথা বলে তার সম্পর্কে বেশ কিছু ইনফরমেশন কালেক্ট করে। হসপিটাল থেকে বের হওয়ার সময় রাহাত আহমেদকে চোখে পড়েছিল রিশাদের। লোকটাকে দেখে রিশাদের কপালের রগ ফুলে ওঠে। মন চাচ্ছিল যেন এক্ষুনি লোকটাকে জ্যান্ত কবর দিয়ে দিতে, কিন্তু নিজেকে শান্ত করে। রাহাত আহমেদের চোখের অগোচরে হসপিটাল থেকে বেরিয়ে আসে রিশাদ। হসপিটাল থেকে বেরিয়ে রিশাদ নিজের বাড়িতে গেল। কাজের লোক সুধাকে বলল এক কাপ কফি বানিয়ে দিতে, বলে রুমে ঢুকলো রিশাদ। ক্যাফে থেকে বেরিয়ে একটা বারে এসে বসে দিব্য। ওয়েটারকে ড্রিঙ্ক সার্ভ করতে বলে একটা টেবিলে হেলান দিয়ে বসে রইল। ওয়েটার ড্রিঙ্ক রেখে যেতেই ডকডক করে গিলল দিব্য। হঠাৎ তার পাশে কেউ একজন এসে বসলো। চোখ তুলে তাকাতেই চমকে উঠল দিব্য। রিশাদ এসে বসেছে তার সামনে। হাতে থাকা ছুরিটা দিব্যর পেটে ধরেছে রিশাদ। মাথা কাজ করা বন্ধ করে দিয়েছে দিব্যর। জোরে চিৎকার দিয়ে ওঠে দিব্য। আশেপাশে তাকিয়ে দেখে কেউ নাই। ফোন বের করে দিব্য। হ্যালো ঋষাদ, এখন কোথায়? উনি তো ওনার রুমে বস। ভালো করে চেক করো। বস, উনি রুমে বসে ল্যাপটপ দেখছে। ও ওকে। চিন্তিত কণ্ঠে কথা বলে ফোন রাখে দিব্য এবং পুনরায় ড্রিঙ্ক করতে শুরু করে। দিব্য, এ তো সবে শুরু। খেলার স্বভাবটি আস্তে আস্তে খেলার মতো অবস্থাতে থাকবে না তুমি। কত বোকা স্পাই লাগিয়েছ আমার পিছনে, যে রিয়েল আর গ্রাফিক্সের পার্থক্যই বোঝে না। হুড়ি দিয়ে মুখ ঢেকে বার থেকে বের হয় রিশাদ। বাইকটা নিজের সিক্রেট আউট হাউসে রেখে জ্যাকেট খুলে রেখে পিছনের গেট দিয়ে বাড়িতে ঢুকলো এবং ফর্মাল ড্রেসে সবার সামনে দিয়ে অফিসে গেল। অফিসে ঢুকেই প্রথমে আসিফকে ডেকে বলল রিত্তকে ডাকতে। রিত্ত ফাইলগুলো নিয়ে রুমে ঢুকলো। রিশাদ ফাইল চেক করতে লাগলো। চেক বললে ভুল হবে, মূলত একটা ভুল খুঁজতে লাগলো। হঠাৎ একটা ফাইলে কিছু চেঞ্জ দেখে ভ্রু কুঁচকালো রিশাদ। এই প্রজেক্টের বাজেট আগেরটা কেটে এটা কেন করা হয়েছে? হ্যাঁ স্যার, এটা একটা ছোট প্রজেক্ট, এর জন্য এতটা বাজেট রাখার কোনো আবশ্যকতা আমি দেখছি না, তাই বাজেটটা কমিয়ে। ও দ্য হেল আর ইউ? কোম্পানি বাজেট ডিসাইড করা তুমি কে? আমি কারেকশন করতে দিয়েছিলাম, চেঞ্জ করতে না। স্যার, আমি তো কোম্পানির ভালোর। কোম্পানির ভালোর জন্য আমি আছি, তোমাকে ভাবতে হবে না। জাস্ট গেট লস্ট এন্ড এটা কারেক্ট করে নিয়ে আসো। ফাইলগুলো রিত্তর দিকে ছুঁড়ে মারল রিশাদ। ফাইলগুলো তুলে নিয়ে নিজের ডেস্কে বসলো রিত্ত। সবাই অবাক চোখে তাকিয়েছে রিত্তর দিকে। রিশাদ কোনোদিন কারো উপর চিৎকার করা তো দূর, উচ্চস্বরে কথা অবধি বলেনি, সেখানে রিত্তর উপর এভাবে চিৎকার করলো। ডেস্কে বসতে চোখ থেকে জ্বর করে পানি পড়তে লাগলো রিত্তর। এতটা অপমানের সম্মুখে সে কখনো হয়নি। রিশাদ এতটা খারাপ ব্যবহার করবে সে ভাবেনি। চোখের পানিতে ফাইল ভিজে যেতে লাগলো, তবুও কাজ করছে রিত্ত। বাজেটটা ঠিক করে রিশাদের রুমে যেতে দেখলো রিশাদ গম্ভীর দৃষ্টিতে ল্যাপটপের দিকে তাকিয়ে আছে। বুকে ফু দিয়ে ফাইলটা নিয়ে রিশাদের রুমে ঢুকলো রিত্ত। ফাইলটা রিশাদের দিকে বাড়িয়ে দিল। রিশাদ গম্ভীরভাবে ফাইলকে চেক করতে লাগলো। রিত্ত ভয়ে কাঁপছে। কিছুক্ষণ পর ফাইল চেক করা শেষ হলে রিশাদ গম্ভীর গলায় বলল, ডান। 5টা বেজে গেছে, বাসে যাও। হ্যাঁ, আমি তোমাকে নিয়ে যাব, এটা এক্সপেক্টও করো না। ক্যাব বুক করো আর যাও। আপনার থেকে সেটা আমি এক্সপেক্ট করিও না। মনে মনে বললেও মুখে বলা সাহসটা পেল না রিত্ত। চুপচাপ রিশাদের কেবিন থেকে বেরিয়ে গেল। এই যে ফুলকলি, এই তো দেখি হুর পরি রাস্তায় নেমে এসেছে। আরে রাস্তার এক কোণে গুটি গুটি মেরে দাঁড়িয়ে আছে রিত্ত। 5টায় অফিস থেকে বেরিয়েছিল, এখন 7টা বাজে। ক্যাব তো আসছেই না, তার উপর একটা গাড়ি অবধি নেই রাস্তায়। হাঁটতে হাঁটতে অফিস থেকে বেশ দূর একটা নির্জন রাস্তায় এসে পড়েছে রিত্ত। সামনে থাকা ছেলেগুলো বারবার তার দিকে অশ্লীল কথা ছুটছে, কিছু করার নেই রিত্তর। এসব রাস্তার ছেলেদের সাথে ঝগড়া করতে গেলেই বিপত্তি। চুপচাপ এক করে দাঁড়িয়ে ক্যাবের অপেক্ষা করছে রিত্ত।
চোখ তুলে তাকাতেই দেখতে পেল রিশাদের গাড়ি। মনে একটা ক্ষীণ আশার সৃষ্টি হলো। হয়তো রিশাদ স্ত্রীর মর্যাদা না দিলেও একজন নারীর সম্মান রক্ষায় আমার সাহায্য করবে। কিন্তু সেই ক্ষীণ আশার আলোটাও চোখের পলকে নিভে গেল। সব দেখেও না দেখার ভান করে গাড়ি নিয়ে চলে গেল রিশাদ। রিশাদের এই প্রতিক্রিয়ায় কান্না আটকাতে পারছে না ঋতু। ক্ষণমতে নিজেকে শক্ত করে সামনে এগোতে নেয়, কিন্তু বখাটে ছেলেগুলো চারপাশ থেকে ঘিরে ধরে ঋতুকে। মামা, পাখি তো দেখি পুরং হওয়ার ধান্দায় আছে। হতে দিলেই তো। চলো তো মামনি, আমাদের সাথে চলো। এ কি, এই মেয়ে মুখ দিয়ে তো দেখি কোনো কথাই বের হয় না। এমন মেয়ে তো চাই। এই, ওকে ধর। ছেলেগুলো ঋতুর হাত ধরে টানাটানি শুরু করে। মস্তিষ্ক সম্পূর্ণ ব্ল্যাক হয়ে গেছে ঋতুর। এমন পরিস্থিতিতে কখনো পড়েনি ঋতু। চোখ বুজে নিজেকে আত্মসমর্পণের জন্য প্রস্তুত হয় ঋতু, কিন্তু হঠাৎ অনুভব করে ছেলেগুলো তার হাত ছেড়ে দিয়েছে। একবারের জন্য ভেবেছিল রিশাদ এসেছে, কিন্তু চোখ খুলে আসিফকে দেখে স্বস্তির নিঃশ্বাস পেলে। এখন আর রিশাদকে নিয়ে আর কিছু ভাবতে মন চায় না। ছেলেগুলোকে পুলিশের থ্রেট দিতে ওরা পালিয়ে যায়। আসিফ ঋতুর দিকে এগিয়ে এলো। মিস ঋতু, চলুন আপনাকে আমি বাইক দিয়ে মিস ঋতু, চলুন আমি বাইকে করে আপনাকে পৌঁছে দিয়ে আসি। আমার সাথে গেলেই তো উনি জানতে পারবে আমি স্যারের বাড়িতে থাকি, প্রবলেম হয়ে যাবে। না থাক, লাগবে না, ধন্যবাদ আপনাকে। কাব্য এক্ষুনি চলে আসবে। ওকে, ক্যাব না আসা পর্যন্ত আমি ওয়েট করছি। 15 মিনিটের মাথায় ক্যাব আসে। ঋতুকে ক্যাবে বসিয়ে আসিফ নিজেও বাইকে বসে। হেলমেটটা লাগাতে আসিফের ফোনে রিশাদের ফোন আসে। ফোনটা রিসিভ করে কানে ধরে আসিফ। ওকে ক্যাবে তুলে দিয়েছো? জি স্যার, কিন্তু সামান্য একটা এমপ্লয়ির জন্য এসব কেন? ও একটা মেয়ে, তারপরও একজন এমপ্লয়ি। কিন্তু স্যার, আপনিও তো বাঁচাতে পারতেন। বেশি কথা বাদ দাও, বাড়ি যাও, এন্ড কাল টাইমলি অফিসে আসবে। ওকে স্যার। ফোন রেখে মুচকি হাসে রিশাদ। ঋতুর চেহারায় ভয়টা প্রতি মুহূর্তে থাকবে ওর চেহারায়। ঋতুর চেহারায় দেখা ভয়টা প্রতি মুহূর্তে থাকবে ওর চেহারায়। আজ তো সবে শুরু, ছেলেগুলোকে ওদের পেমেন্টটা দিতে হবে। তবে এই ছেলেগুলো ওভার অ্যাক্টিং করছে। ঋতু কাঁদছিল। এনিওয়ে, ঋতু যা হয় হোক, আই ডোন্ট কেয়ার। একা একাই বকবক করছে রিশাদ। বাড়িতে ঢুকতেই বরাবরের মতো নীরবতা অনুভব করে রিশাদ। এই নিস্তব্ধ পরিবেশটা বেশ উপভোগ করে রিশাদ। টাইটা লুজ করতে করতে সিঁড়ি দিয়ে উপরে উঠে সে। সামান্যতম দায়িত্ববোধ কি এক্সপেক্ট করতে পারি না আপনার থেকে? ওয়াইফ হিসেবে না হোক, একটা মেয়ে হিসেবে তো আমাকে বাঁচাতে পারতেন, কিন্তু না, আপনি তো দেখেও না দেখার ভান করলেন। এতটা খারাপও যে মানুষ হয় তা আপনাকে না দেখলে জানতাম না। অবশ্য আপনাকে তো মানুষ বলাও যায় না। যে ব্যক্তি সৃষ্টিকর্তাকে বিশ্বাস করে না, সে মানুষ হতেই পারে না। আপনি একটা জড় বস্তু, যার কোনো অনুভূতি নেই, শক্তিও নেই। একটা রাস্তার কুকুরের কাতরাতে দেখলেও মানুষের মনে দয়া হয়, আর সেখানে আমি মাঝ রাস্তায় কাঁদছিলাম, তাও আপনার দয়া হয়নি। এতটাই নিষ্ঠুরতা আপনার মাঝে? চিৎকার করে এক নাগাড়ে কথাগুলো বলে ফেলল ঋতু। টেবিলে থাকা পানি গ্লাসটা ঋতুর দিকে বাড়িয়ে দিয়ে রিশাদ বলল, এই সমস্ত ফ্রাস্ট্রেশন আমার উপরে না ঝেড়ে যদি এখান থেকে দুটো লাইনও চিৎকার করে ছেলেগুলোর উপরে ঝাড়তে, তাহলে রাস্তায় দাঁড়িয়ে কাঁদতে হতো না। তোমরা মেয়েরাই নিজেদের দুর্বলতা দেখাও বলেই তোমাদের দুর্বল ভাবা হয়। যেখানে তুমি নিজে আত্মসমর্পণ করেছিলে, সেখানে তোমাকে বাঁচানো আমি কে? হ্যাঁ? অ্যান্ড লিসন, নেক্সট টাইম থেকে রিশাদ আফসানের সাথে উঁচু গলায় কথা বলার আগে নিজের বাবার অবস্থা ভেবে দিও। রিশাদের কথার বিপরীতে কিছু বলার মতো খুঁজে পায় না ঋতু। প্রতি মুহূর্তে অপমানের হুমকি দিয়ে চলেছে ছেলেটা আমাকে। কোনোভাবে এই একটা বছর কেটে গেলেই হয়। রিশাদের খবর কি? বস, রিশাদ রাতে কাউকেই বাড়িতে রাখে না। যা জানার সকালে জানতে পারবো। ঋতু আর রিশাদের মধ্যে সত্যি কি কিছু হয়েছে? হ্যাঁ বস, আমি নিজের চোখে সকালে দেখেছি ঋত্র আর রিশাদের অবস্থা। দুজনে হয়েছে, থাক,
এত রসিয়ে বলতে হবে না, যা কাজ দিছি সেটা কর। ফোন কেটে দিতেই বিধান মাহমুদ দিব্যর ঘরে ঢুকে। দিব্য চোখ বন্ধ করে রকিং চেয়ারে হেলান দিয়ে বসেছিল। দেব শোন, ঋত্বিক চিন্তা বাদ দে তুই। ও এখন বিবাহিত। আমি ওর জন্য এত কিছু করেছি আর তুমি বলছি সব বাদ দিতে? আমাকে এইসব শেখাচ্ছ? এই শিক্ষা তখন কোথায় ছিল, যখন তুমি রাইহান আফ। দেব, তোকে বারবার বলেছি অতীতকে কাটবি না। অতীতে আমি খারাপ ছিলাম, কিন্তু তার মানে এই নয় যে সারা জীবন খারাপ হয়েই বাঁচতে হবে। আমি ঋতুকে বিয়ে করবো, অ্যান্ড দ্যাটস মাই অপশন। ভালোবাসার মধ্যে যাদের কোনো স্থান নেই দীপ, একদিন বুঝবি সেটা, কিন্তু তখন হয়তো পরিস্থিতির হাতের বাইরে থাকবে। জাস্ট লিভ মি অ্যালোন বাবা। বিধান মাহমুদ বীরে যেতে দু হাতে মাথা চেপে ধরে দিব্য। বারবার চোখের সামনে বেশি উঠে ঋত্যর মুখটা, ঋত্যর চোখ জোড়া, ঋত্যর সাথে কথা বলার জন্য সারাক্ষণ চটপট করা, কিন্তু কথা বলার সাহস না পাওয়া শৈশবটা। এইসব ছিল সমুদ্র স্মৃতি, কিন্তু এর পরে যে স্মৃতিতে যুক্ত হয় তিক্ততা। তিক্তময় অতীতের প্রতিদানে ঋত্যকে পেয়েও যেন হারাতে বসেছে দিব্য। আজ ভয় হচ্ছে দিব্যর, ঋত্যকে সারা জীবনের জন্য হারিয়ে ফেলার ভয়। প্রথম প্রেমে পড়া চটপটানিটা পরবর্তীতে নিতান্তই বোকামি মনে হলেও এই চটপটানিটাই ঠোঁটের মুচকি হাসির কারণ। আর দিন শেষে বিচ্ছেদের চটপটানিটা হৃদয় জমে থাকা কষ্টগুলোর আজীবন জীবিত থাকার সাক্ষী। রাতে ঋষাদ ঋতুর রুমের দিকে যায়নি। ঋতু অফিসের কাপড় পরে শুয়ে পড়ে, কিন্তু ঘুমের মাঝে হৃদয় স্পন্দনের ঊর্ধ্বগতিটা বহাল থাকে। ঋষাদ কিছুতে ঘুমাতে পারছে না। ঘুম জিনিসটা তার সাথে সম্পর্ক বরাবরের আদায় কাজ করায়। কেন যেন সারা রাত তাকে জাগিয়ে রাখতেই ভালোবাসে। স্টোর রুমের দরজাটা আলতো খোলা। ভেতরে ঋষাদ দাঁড়িয়ে আছে একটা ফটো ফ্রেমের সামনে। ফটো ফ্রেমটাতে 3টে পরিবার একসাথে দেখা যাচ্ছে। ঋষাদের বাবা মা বাদে অপর 2 ফ্যামিলির সবার মুখ রেড মার্ক দিয়ে আঁকা টার্গেট বৃত্তের মাঝে। নিষ্ঠুর দৃষ্টিতে তাদের দিকে তাকিয়ে আছে ঋষাদ। কষ্ট কি তা তোমরা খুব শীঘ্রই বুঝবে। তিলে তিলে কষ্ট দিয়ে মারবো তোমাদের। আমার বাবা মা শরীর থেকে ঝরা প্রতি ফোঁটার রক্তের হিসাব আমি নেব। তোমাদের থেকে যেন মনে থাকে সেটা। আমার নেক্সট টার্গেট তুমি, বিধান মাহমুদ। ঠোঁটের কোণে অদ্ভুত এক হাসি ফুটে ওঠে ঋষাদের। এই হাসিটা প্রতিশোধের এক নির্মম খেলা শুরুর হাসি এটা। আচমকা দরজার পাশে থাকা ফ্লাওয়ার ব্যাচ পড়ার শব্দ পেল ঋষাদ। চমকে দরজার দিকে তাকালো সে। বাড়িতে তো ঋত্য ছাড়া কেউ নেই। তবে কি ঋত্য ছিল? ঋত্য সব শুনে ফেলো না তো? ও সব জেনে গেলে তোমার সব খেলা নষ্ট হয়ে যাবে। চিন্তিত কণ্ঠে কথাগুলো বলে দরজার দিকে যায় ঋষাদ। ঋতু তাড়াতাড়ি ওখান থেকে চলে যেতে নিলে ফ্লাওয়ার ব্যাচটা পরে ভেঙে যায়। ঋতু ওখান থেকে চলে যায়। ঋষাদ স্যার এই সময় স্টোর রুমে কি করছিল? শালা বাসটা ভাঙার আর সময় পেল না। স্যার কি আমাকে দেখে ফেললো? ইয়া মাবুদ, রক্ষা করো। তাড়াতাড়ি কাঁথা মুড়ি দিয়ে শুয়ে পড় ঋত্য। ভয়ে হাত পা কাঁপছে আমার। কেন যে এই রাতের বেলা পানি খেতে উঠছিলাম। ভেবে নিজেকে দোষারোপ করতে লাগলো। আর উঠছে তো উঠছে, স্টোর রুমের দিকে যাওয়ার কি দরকার ছিল? নিজের উপর মেজাজ খারাপ হচ্ছে। দাঁত দিয়ে নখ কামড়াচ্ছে ঋত্য। ঋষাদ ঋত্যুর রুমে এসে দেখলো লাইট অফ, আর ঋতু কাঁথা মুড়ি দিয়ে শুয়ে আছে। ঋষাদ আর বেশি না ভেবে গেস্ট রুমের দিকে গেল, তবে নিজেকে কিছুতে স্থির করতে পারলো না। ঋত্য কি আদৌ এসেছিল আমার রুমে, নাকি আমি বেশি ভাবছি? না না, এই মেয়ের ওপর নজর রাখতেই হবে। অতীতের ভুলটা আর করা যাবে না। খেলাটা আমাকে জিততেই হবে। পকেটে হাত ঢুকিয়ে ভাবতে থাকে ঋষাদ। স্যার, আজ অফিসে ইম্পর্টেন্ট মিটিং আছে। দীপ স্যার তো আসবে না বলেছেন। আপনি যদি আসতেন। মিটিংটা কি খুব জরুরি? জি স্যার। ঠিক আছে, আমি আসছি। ফোন রেখে অফিসে যাওয়ার জন্য রেডি হতে লাগলেন বিধান মাহমুদ। একটা সময় টাকার পেছনে কত ছুটেছে, অথচ এখন সেই টাকাকে এই 2 চোখে সহ্য করতে পারেন না।
অপর পাশ থেকে তথ্যটা পেতে বাঁকা হেসে ফোন রাখলো রিশাদ। এর অপেক্ষাতেই তো আমি ছিলাম। অফিসে ঢুকে সবার আড়ালে বের হয়ে যায় রিশাদ, রিত্যকে পূর্বের মতোই এক গাদা কাজ চাপিয়ে। বিধান মাহমুদ আজ একা ড্রাইভ করছে, ড্রাইভার সাথে নেননি। অদ্ভুত একটা চিন্তা ভেতর থেকে ঘিরে ধরে রেখেছে তাকে। রিশাদ গতকালের বাইক নিয়ে বিধান মাহমুদকে ফলো করছে, উদ্দেশ্য ভয়ানক, তবে যদি তা সফল হয় তবে। তোর মৃত্যু আজ নিশ্চিত বিধান মাহমুদ, আর সেটাও আমার হাতে। বিধান মাহমুদের গাড়ির ঠিক পিছনে রিশাদের বাইক। পকেটে থাকা পেট্রোল ভরা কাচের বোতলটা বিধান মাহমুদের গাড়ির পেছনের কাছে মারে রিশাদ। সাথে সাথে কাচ ভেঙে পেট্রোল পড়ে গাড়িতে আচমকা এমন ঘটনায় বিধান মাহমুদ চমকে যান, বুকে চিনচিন ব্যথা অনুভব হয় তার। গাড়ির সাইডের মিররে তিনি দেখতে পেলেন বাইকে করে কেউ তাকে ফলো করছে। চিন্তাটা আরো বেড়ে গেল বিধান মাহমুদের। গাড়ির স্পিড বাড়িয়ে দিলেন তিনি। বিধান মাহমুদকে গাড়ির স্পিড বাড়াতে দেখে রিশাদ বুঝতে পারল। বিধান মাহমুদ বুঝতে পেরেছে কেউ তাকে ফলো করছে। আমি এই ভয়টা তো পাওয়াতেই চেয়েছিলাম তোমাকে। আজ তোমার শেষ দিন বিধান মাহমুদ। বলে এক হাত দিয়ে লাইটারটা ধরায় রিশাদ। লাইটারটা ছুটতে নিয়ে বুঝতে পারে সামনে লেট ক্রসিং আসছে। বিধান মাহমুদের গাড়ি পার হইতে সেটা ডাউন করা হলো। রিশাদ আর বিধান মাহমুদকে ফলো করতে পারলো না। শীঘ্রই রিশাদের চোখের আগোচর চলে গেল বিধান মাহমুদ। শিট! বিরক্ত হয়ে কথাটা বলল রিশাদ। প্ল্যান বেচতে যাওয়ায় তার মেজাজ এখন তুঙ্গে। বিরক্তিকর চরম সীমা নিয়ে পূর্বের মতো আবার অগোচরে অফিসে ঢুকলো রিশাদ। এদিকে কাজে কিছুতে মন বসাতে পারছে না রিত্য। বারবার কাল রাতের কথা মনে পড়ছে। কলম ধরতে গেলেও হাত কাঁপছে। কোনো রকমে ফাইল কমপ্লিট করে রিশাদের রুমে যায় রিত্য। রিশাদকে মাথায় হাত দিয়ে বসে থাকতে দেখে ভয় বেড়ে যায় রিত্যর। ঢোক গিলে রিশাদের দিকে ফাইলগুলো বালিয়ে দিল রিত্য। ফাইল চেক করা শুরু করলো রিশাদ। এমনিতেই রিশাদের মেজাজ খারাপ ছিল, তারপর প্রত্যেকটা ফাইল 3-4টা করে ভুল। রিশাদের সমস্ত রাগ গিয়ে পড়লো রিত্যর উপর। চিৎকার করে উঠলো রিশাদ। তোমাদের মতো অশিক্ষিত মেয়েকে জব দেওয়া উচিত হয়নি। একটা ফাইলে এতগুলো ভুল, এটা কি খেলা পেয়েছো নাকি? কাজ না করতে পারলে কাজে এসেছো কেন? গেট লস্ট, স্টুপিড গার্ল। রিত্য মাথা নিচু করে চুপচাপ কথাগুলো হজম করে ফাইলগুলো নিয়ে নিজের ডেস্কে বসলো। কেন এত রাগ স্যারের আমার উপরে? ভুল তো হতেই পারে, প্রতি মুহূর্তে আমার উপর চিৎকার না করে থাকতেই পারে না। ন্যূনতম রেসপেক্ট কি আমি রিজার্ভ করি না তার থেকে? এতটাই খারাপ আমি? চোখের জল বাধা মানছে না রিত্তর। সবাই আজকেও বাঁকা চোখে তাকিয়ে আছে রিত্তর দিকে। আসিফের খুব খারাপ লাগছে রিত্তর জন্য। মেয়েটা এতটাও খারাপ না কাজে, তাহলে এতটা অপমান করার কারণ কি? কিন্তু ঋতুকে দেওয়ার মতো কোনো সান্ত্বনাও আমার কাছে নেই। চুপচাপ নিজের কাজ করতে থাকে সেও। রিশাদের মন বড্ড ছটফট করছে, কোনো কিছুই ভালো লাগছে না তার। সে বুঝতে পারছে না এর ছটফটানির কারণ কি। বিধান মাহমুদকে মারার প্ল্যানটা বেচতে যাওয়ার নাকি রিত্যর সাথে খারাপ ব্যবহার করার? রিত্যর সাথে খারাপ ব্যবহার করে সে তৃপ্তি সে রিশাদ পেতে চায় তা সে কখনোই পায় না। উল্টো পায় একরাশ অশান্তি আর অতৃপ্তির অনুভূতি। এমন হওয়ার কারণটাও অজানা রিশাদের। দীপ, আমার মনে হচ্ছে কেউ আমাকে ফলো করছে। আছে আমার গাড়িতে পেট্রোল চড়েছে। রেল ক্রসিং ছিল বলে বেঁচে গেছি। কি বলছো বাবা? এমনটা কে করতে পারে? আমার মনে হয় রিশাদই করেছে এসব। ফোন বের করে নিজের ইনফর্মারকে ফোন লাগাই দিব্য। রিশাদ এখন কোথায়? বাড়িতে তো আসেনি বস, অফিসেই থাকবে। আমি তোমাকে ওর বাড়িতে কাজ করার জন্য রাখিনি। ও কখন কোথায় যায় সেই খোঁজ রাখো। নেক্সট টাইম যেন ও বলতে না হয়। ফোন রেখে কিছু একটা চিন্তা করতে বসে দিব্য। রাতে আফসান ম্যানশনে রিত্য অফিসের পোশাকেই বসে আছে, যা দেখে রিশাদের অসহ্য লাগছে। এই মেয়ে, কমন সেন্স নেই?
অফিসের পোশাকে আর কতক্ষণ বসে থাকবে? যাও, ড্রেসে চেঞ্জ করো। আসলে স্যার, আমার কয়েকটা ড্রেস কিনতে হবে। কেন? তোমার আলমারি ভর্তি শাড়ি আছে তো। ওসব পরতে আমার অস্বস্তি হয়। ও, হওয়ারই কথা। এত দামি শাড়ি আগে কখনো পরনি তো, সেই জন্য। দামের চেয়ে বড় হচ্ছে স্বস্তি। আপনার কেনার শাড়িগুলো একটাও আমার স্বস্তি খুঁজে পাই না, বুঝেছেন? সেসব ওখানে আছে, তুমি যেসব ওখানে আছে সেগুলো তুমি পরবে। দ্যাটস ফাইনাল। আমি অফিসের ড্রেস পরেই ঘুমাবো, তাও ওগুলো পরবো না। খুব সাহস বেড়েছে না? ঋতুর দিকে এগোতে থাকে রিশাদ। ঋতু ভয়ে পিছাতে থাকে। উল্টো দিকে হাঁটতে হাঁটতে হঠাৎ সিঁড়ির সাথে ধাক্কা খেয়ে নিচে পড়ে। পাকা হেসে ঋতুর মুখের কাছে মুখ নিয়ে আসে রিশাদ। ঋতু হা হয়ে তাকিয়ে আছে। আচমকা ঋতুর জামার চেন খুলে দেয় রিশাদ। চমকে রিশাদকে ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দেয় ঋতু। রিশাদ আগের মতোই বাঁকা হেসে বলে, এখন কি একাই চেঞ্জ করবে নাকি আরো হেল্প করব? পিঠে হাত দিয়ে চেনটা লাগিয়ে মনে মনে রিশাদকে গালাগাল দিতে দিতে রুমের দিকে যায় ঋতু। রাহাত আহমেদ, আজ আমার আজ আমার আদরের মেয়েটা আমার থেকে দূরে। এসবই আমার পাপের ফল। কারো ক্ষতি করে যে অনুতপ্ত কণ্ঠে কথাগুলো বলে জানালার দিকে তাকালেন রাহাত আহমেদ। চোখ বন্ধ করতে বারবার তার চোখের সামনে বেশি উঠেছে মেঝেতে পড়ে থাকা রক্তাক্ত দুটো লাশ। পাশে দাঁড়িয়ে অট্ট হাসি হাঁটছেন তিনি। চটপট করতে করতে চোখ খুললেন রাহাত আহমেদ। স্বপ্নটা আজকাল তাকে পাগল করে রেখেছে। ডক্টর এসে রাহাত আহমেদের চেক আপ করে শেষ করলেন। আমি বেশ ভালোভাবে বুঝতে পারছি। জানি না আপনি এখনো পুরোপুরি সুস্থ নন, আর কয়েকদিন বাদে আপনাকে রিলিজ দেওয়া হবে। কবে রিলিজ হবো এখান থেকে। উদাসীন দৃষ্টিতে দরজার দিকে তাকিয়ে মেয়েকে না দেখতে পারার অতীথম ইচ্ছার বশে একটা দীর্ঘশ্বাস ফেললেন রাহাত আহমেদ। রিশাদ অফিসের জন্য বেরিয়ে গেছে, কিন্তু ঋতু ইচ্ছে করে দেরি করছে। রিশাদ বেরোতে ঋতু অফিসে ফোন দিয়ে সিক লিভ নেয়। যদিও সে অসুস্থ নয়, কিন্তু রিশাদের সত্যি জানতে এই মিথ্যাটা তার বলার দরকার ছিল। স্টোর রুমে সে ফ্রেমটার সামনে দাঁড়িয়ে আছে ঋতু। ছবির মানুষগুলোকে চিনতে তার একটু সময় লাগেনি, কিন্তু চেনার পর থেকে ও যেন আতঙ্কে বারবার কেঁপে উঠছে ঋতু। অতীত কি তবে সত্যি আমার পিছু ছাড়লো না? ফ্ল্যাশব্যাক। রিশাদের বাবা রাহিদ আফসান, মা রোহানা আফসান। রিশাদের পরিবারের সাথে বেশ ভালো বন্ধুত্ব ছিল ঋতুর পরিবারের। ঋতুর মা ছিল না, বাবা রাহাত আহমেদও আর্থিকভাবে সচ্ছল ছিলেন না। অনেক কষ্টে ঋতুকে বড় করেছিলেন তিনি। হঠাৎ একদিন রাহিদ আফসান রাহাত আহমেদকে নিজের বিজনেস পার্টনার করে নেন। ঠিক সেদিন থেকে রাগে ফুটতে থাকে রাহাত আহমেদের প্রাণপ্রিয় বন্ধু বিধান মাহমুদ। বন্ধুর সাফল্য সহ্য হয় না তার। নানাভাবে রাহাত আহমেদকে পরিচিত করতে থাকে সে। সেই সময় রিশাদ, ঋতু এবং দিব্য খুব ভালো বন্ধু ছিল। ঋতু বরাবরই রিশাদকে পছন্দ করত, তবে তখন তারা খুব ছোট, সবে ওয়ানে পড়তো। রিশাদ ঋতুকে পাত্তা দিত না, দিব্য আবার ঋতুর জন্য পাগল ছিল। একটা সময় রিশাদের থেকে পাত্তা না পেয়ে সবসময় দিব্যর সাথে থাকতে শুরু করে ঋতু। বিধান মাহমুদ রাহাত আহমেদকে রাহিদ আফসানকে মারার জন্য তৈরি করে। সম্পত্তির লোভে একটা ভয়ঙ্কর খেলার সূচনা হয়। রিশাদের চোখের সামনে তার বাবা মাকে ছুরির আঘাতে রক্তাক্ত করা হয়। বাবা মাকে বাঁচাতে চিৎকার করে ছুটতে থাকে রিশাদ। দিব্য রিক্তকে বুঝায়, এই সুযোগ রিশাদের উপর প্রতিশোধ নেওয়ার। ও তোকে পাত্তা দেয় না, যা ওকে ধাক্কা দে। শিশুমন রিক্তর দিব্যর কথার বসে চলে আসে সে। রাস্তার মাঝে রিশাদকে ধাক্কা দিয়ে ফেলে সামনে থেকে আসা গাড়িটার সাথে ধাক্কা লেগে পড়ে যায় রিশাদ। রিশাদের আঘাত পাওয়ার আনন্দ পায় রিক্ত। দুজনে ফিরে আসে বাড়িতে। রিশাদ মারা যায়নি সেদিন। গাড়ির মালিক তাকে বাড়িতে এনে নিজ সন্তানের মর্যাদা দেয়, বড় করে তোলে। সেই থেকে রিশাদের মনে জ্বলেছে প্রতিশোধের আগুন। যে টাকার জন্য রাহাত আহমেদ এত কিছু করেছে, ইনভেস্ট করেছে, তার সবকিছু হারিয়েছেন তিনি।
রিশাদ অফিসে যেতে জানতে পারলো ঋতু অফিসে আসেনি। রিশাদের সন্দেহ আরো গভীর হলো যে সে রাতে ঋতুই ছিল দরজার পাশে, আর সেই সত্যটা জানতে ঋতু আজ অফিসে আসেনি। অফিস থেকে দ্রুত বেরিয়ে যায় রিশাদ। ঋতু এখনো স্টোর রুমের মেঝেতেই বসে আছে। সে এখনো বিশ্বাস করতে পারছে না এই রিশাদই তার ছোটবেলার ভালো লাগা ছিল, কিন্তু রিশাদের সাথে সে যা করেছে তার কোনো ক্ষমা নেই। বড় হয়ে দিব্যকে সারা জীবন পাশে পেয়ে, দিব্যর ভালোবাসা পেয়ে সে রিশাদকে বলতে বসেছিল। রিশাদ বাড়িতে ঢুকে প্রথমে স্টোর রুমে ঢুকলো এবং যা এক্সপেক্ট করেছিল তাই। ঋতু স্টোর রুমের মেঝেতে বসে আছে। রাগে রিশাদের চোখ লাল হয়ে আছে। রাগে ঋতুর চুলের মুঠি ধরে টেনে এনে ফ্লোরে চুড়ে মারে রিশাদ। আচমকা এমন করায় ভেবাচাকা খেয়ে যায় ঋতু, তবে নিজেকে সামলানোর চেষ্টা করে কিন্তু পারে না। রিশাদ ঋতুকে ফ্লোর থেকে টেনে তুলে সিঁড়ির দিকে ছুঁড়ে মারে। ঋতু যে ব্যথা পাচ্ছে সেদিকে কোনো খেয়াল নেই রিশাদের। সিঁড়ির সাথে ধাক্কা খেয়ে পড়ে যায় ঋতু, কিন্তু রিশাদ এগিয়ে এসে দেখেও না। ঋতুকে সম্পূর্ণ উপেক্ষা করে সিঁড়ি দিয়ে উপরে উঠে যায় রিশাদ। রিশাদের এতটা অবহেলা আর নিষ্ঠুরতা দেখে চোখে পানি আসে ঋতুর, কিন্তু এটাকে নিজের নিয়তি ভেবে চুপচাপ উঠে রুমের দিকে চলে যায়। ঋতু রুমে ঢুকতে দেখতে পান রিশাদ বিছানায় বসে পা নাড়াচ্ছে। ছোটবেলা থেকে এই কাজটা করে রিশাদ তখনই করে যখন সে মাত্রাতিরিক্ত রেগে যায়। এটা তার কাছে রাগ নিয়ন্ত্রণ করার একটা পদ্ধতি। ঋতুর চোখ ভিজে উঠেছে। ছোটবেলায় করা একটা ভুল আজ তার জীবনে এইভাবে ফিরে আসবে সে কখনো ভাবেনি। রিশাদ, আমাকে ক্ষমা করে দাও। আমি যা করেছিলাম তা। আমার তোমার চেহারা অবধি দেখার রুচি নেই। 1 বছরের জন্য বিয়ে করেছিলাম, কষ্ট দেওয়ার জন্য, কিন্তু তোমার মতো মেয়েকে চোখের সামনে দেখা আমার জন্য বেশি কষ্টের। 2 দিনের মধ্যে তুমি ডিভোর্স লেটার পেয়ে যাবে। তবে ভেবো না এত সহজে তোমাদেরকে ছেড়ে দেবো। তোমরা শাস্তি পাবেই, আর রিশাদ আফসানের হাতেই পাবে সেই শাস্তি। রিশাদ আফসান কখনো কাউকে ক্ষমা করে না। রিশাদ, আমার কথাটা তো শোনো। ছোটবেলা থেকেই তোমাকে ভালো লাগতো, আর তুমি আমাকে পাত্তাই দিতে না। সেদিন যখন দিব্য রাইট, দিব্য যা বলবে তুমি তাই করবে। দিব্য যদি বলে কাউকে মেরে ফেলো, তুমি সেটাও করবে। এত ভালোবাসা। Can't see your face. I just get you. ঋতুকে রুম থেকে বের করে দিয়ে দরজাটা বন্ধ করে দিল রিশাদ। মাথাটা ভারী হয়ে আছে তার। ঋতুকে বিয়ে করে যে প্রতিশোধ নিতে চেয়েছিলাম তার প্রতি আর বিন্দু মাত্র আগ্রহ নেই আমার। এখন আমি ঋতুর মাঝে আগের খুনিটাকে দেখতে পাচ্ছি। এখন ঋতুকে আরো কষ্ট দেওয়াই আমার উদ্দেশ্য। তবে সবার আগে আমি ঋতু থেকে ডিভোর্স পেপারটা চাই। মেয়েটাকে নিজের বাড়িতে আর সহ্য করতে পারছি না আমি। দেব, কথা শোন আমার। আমি ব্যস্ত বাবা। এই বাস্তবতার জন্যই ঋতুকে হারিয়েছিস, এখন কি আমাকেও হারাতে চাস? বাবা প্লিজ, ঋতুর কথা বাদ দাও না। সিগারেট ফেলে আমার রুমে আসিস। কথাটা বলেই বেরিয়ে গেল বিধান মাহমুদ, কিন্তু কথাটা শুনলো না দিব্য। সে আপন মনে সিগারেটের ধোঁয়ায় নিজেকে খুঁজতে ব্যস্ত। দূরে কোথাও থেকে একটা গানের সুর বেশি আসছে। দিব্যর গিটারের সুর উঠতো শুধু ঋত্যর নামে, আজ ঋত্য নেই, তাই গিটারটাও হরতে পড়ে আছে। সিগারেটটা আরেকটা টান দিয়ে ফেলে দিল দিব্য। গিটারটা হাতে নিল। চোখ বুঝতে ঋত্যর চেহারাটা বেশি উঠলো। গিটারের তালে গানের সুরে ঋত্যকে খুঁজতে ব্যস্ত হয়ে পড়লো দিব্য। सुन मेरे हमसफर के तुझे इतने से बेखबर के तेरे सांस हैं चलते रहूंगा बस वही उम्र भर रहूंगा बस उम्र रहूंगा बस तेरी उम्र भर जितनी हंसी से मुलाकात है उसी में प्यार तेरी बात। আর গান গাইতে পারলো না দিব্য। গলা কেঁপে কেঁপে উঠছে। চোখ বন্ধ করলে চোখ দিয়ে পানি গড়াবে। এতটা অসহায় আজ দিব্য শুধু ভালোবাসার জন্য। ভালোবাসা মানুষকে অসহায় করে, ততটা অসহায় যতটা মানুষের বেঁচে থেকেও মরে যাওয়ার জন্য যথেষ্ট।
রাহাত আহমেদ আজকাল প্রায় মেয়েকে নিয়ে দুঃস্বপ্ন দেখেন। চিন্তার শেষ নেই তার, কিন্তু হসপিটাল কর্তৃপক্ষ তাকে রিলিজও করছে না। অতৃপ্তির দীর্ঘশ্বাস বারে বারে তাকে ঘিরে রয়েছে। হ্যালো উকিল সাহেব, ডিভোর্স পেপারটা রেডি করুন। তুমি আবার ভুল করেছো। ঋতুকে বিয়ে করার আগেও আমি তোমাকে ভাবতে বলেছিলাম, কিন্তু তুমি হুট করে কাজটা করে বসলে। এভাবে ডিভোর্স দিয়ে আরেকটা ভুল করছো তুমি। আমি তোমার বাবার বন্ধু, তোমাকে ভালো মন্দ বোঝানোর অধিকার আমার আছে। আঙ্কেল প্লিজ, ওই মেয়েটার দিকে তাকালে আমার নিজের বাবা মার রক্তাক্ত চেহারা মনে পড়ে। কন্ট্রোল ইউর সেলফ ঋষাদ। 1 বছরের কন্ট্রাক্ট তুমিই করেছো। এত সহজে নিজেকে দুর্বল করে দিও না। তুমি আমার বাবা মার খুনের প্রতিশোধ নিবেই, আমি জানি। থ্যাঙ্কস আঙ্কেল, আপনি সব সময় আমাকে ঠিক রাস্তা দেখিয়ে এসেছেন। আমি আপনার কথা মতোই কাজ করব। রাখছি। ফোন কেটে দিয়ে চিন্তিতভাবে রকিং চেয়ারে হেলান দিয়ে বসে পড়ে ঋষাদ। ঋষাদ কিছুতেই নিজেকে স্থির করতে পারছে না। চঞ্চল মস্তিষ্ক বারবার ঋত্যর প্রতি ঘৃণা দৃষ্টিতে তাকাচ্ছে। বাধ্য হয়ে আজ প্রথম রেড ওয়াইনের কয়েক ঢোক গলা অব্দি নামালো ঋষাদ। ড্রিঙ্ক করার পর থেকে মাথাটা যেন আরো ভারী হয়ে গেল। ঋষাদ টলমল করতে লাগলো, ঠিকমতো দাঁড়াতেও পারছে না। ঋষাদের রুমের পাশ দিয়ে যাওয়ার সময় ঋত্য খেয়াল করলো সে ড্রিঙ্ক করে টলমল করছে, যে কোনো সময় পড়ে যেতে পারে। ঋত্য এসে ঋষাদকে ধরে বিছানায় বসালো। ঋত্যকে দেখে নেশার্ত অবস্থায় হাসতে লাগলো ঋষাদ। ঋষাদ, আমিও তোকেই ভালোবাসতাম, কিন্তু দেখতে চেয়েছিলাম তুই আদৌ আমাকে ভালোবাসিস নাকি সেটা তোর আবেগ ছিল। আবেগই ছিল সেটা, তাই তো আমাকে মারতে হাত কাঁপলো না তোর। না ঋষাদ, আমি সত্যি খুব ভালোবাসতাম তোমায়। ভালোবাসার মানে তুই বুঝতি রে আদেও? ভালোবাসার মানে কি তুই বুঝতি আদেও? তোর ভালো লাগা ছিলাম শুধু, পাত্তা দিইনি বলে মেরে ফেললি। তুমি বেশি ড্রিঙ্ক করে ফেলেছো ঋষাদ, শুয়ে পড়ো। ঋত্য ঋষাদকে বিছানায় শুইয়ে দেয়, তারপর সরে আসতে নেয়। ঋত্য সরে যেতে নিলে ঋষাদ ওর হাত ধরে টান দেয়। ঋত্য গিয়ে পড়ে ঋষাদের বুকের উপর। ঋষাদকে এতটা কাছাকাছি দেখে ঘামতে শুরু করে ঋত্য। এমনও একটা মুহূর্তের স্বপ্ন সে প্রায় দেখত, কিন্তু কখনো ভাবেনি সত্যি সে ঋষাদের এতটা কাছাকাছি আসতে পারবে। ঋত্য রীতিমতো চোখ বড় বড় করে ঋষাদের দিকে তাকিয়ে আছে। ওই কি শুনতে পাচ্ছি তো, আমি কি ঠসা নাকি? আচ্ছা শোনো, বলো। আমি হট তাই না? এটা কেমন প্রশ্ন, বাদ দাও তো। ইজ নট ঋষাদ আফসান হট? আমি যা বলছি তার উত্তর দাও। কি কি প্রশ্ন? আমি হট কিনা? হ্যাঁ, খুব হট। দেখো আমি ঘামছি। ঋষাদকে ধাক্কা দিয়ে বিছানায় ফেলে উঠে দাঁড়ানোর চেষ্টা করে ঋত্য, কিন্তু পারে না। ঋষাদ আবার তাকে চেপে ধরে নিজের বুকের মাঝে এনে রাখে। ঋত্য ঠোঁটের দিকে ক্রমশ আগাতে থাকে ঋষাদের ঠোঁটদ্বয়। এরপর ঘুমিয়ে পড়ে ঋষাদ। সকালে উঠে ঋত্যকে নিজের বুকে আবিষ্কার করে। ঋষাদ রাগে ঋত্যকে ধাক্কা দিয়ে বিছানা থেকে ফেলে দিল। ঋত্য ব্যথা পেয়ে কোনো রকম উঠে দাঁড়ালো। এটা কি ধরনের ব্যবহার? তুমি আমার বুকে কি করেছিলে? কাল রাতে আপনিই তো এনেছিলেন। আমি আমি কেন আনতে যাব? সেটা আমি কি করে জানবো? You shut up and just get out of my room. চুপচাপ মুচকি হেসে ঋষাদের রুম থেকে বেরিয়ে গেল ঋত্য। ঋত্যর এই মুচকি হাসির মানে বুঝলো না ঋষাদ। তবে কি রাতে কি কিছু হয়েছে তাদের মাঝে? চিন্তায় ঘামতে লাগলো ঋষাদ। আজকাল দিব্য ভালো থাকতে শিখে গেছে। ঋত্যর স্মৃতিগুলো আর আগের মতো বিরক্ত করতে পারে না তাকে। সারাক্ষণ আপন পৃথিবীতেই মেতে থাকে দিব্য। তবে চাইলে কি ভালোবাসা ভুলে থাকা যায়? যায় না। দিব্য শুধুমাত্র নিজেকে ব্যস্ত রাখার চেষ্টা করেছে, যাতে ঋত্যর স্মৃতিগুলো তার মনে আর প্রকাশ করতে না পারে। কিন্তু যে মেয়েটাই তার মনের মাঝে থাকে, তাকে কি করে ভুলবে দিব্য?
2 মাস পার হয়ে যায়। রিশাদ ঋত্যর সাথে কথা বলা একেবারে বন্ধ করে দিয়েছে। ঋত্য কিছু বলে না। বিষয়টা এমন যেন এক ছাদের নিচে থেকেও এক আকাশ দূরত্ব। কয়েকদিন ধরে ঠিকমতো কিছু খাচ্ছে না ঋত্য। যাই খাচ্ছে বমি করছে। ঋত্যর শরীরের দিন দিনে অবনতি রিশাদেরও নজর কাটছে। আজ সকাল থেকে ঋত্যকে দেখিনি, অফিসেও আসেনি মেয়েটা। কি ব্যাপার, কিছু হলো না তো আবার? বাসায় এসে দেখি ঋত্য চিন্তিত মুখে বিছানায় বসে আছে, পাশে একটা ফাইল। কি হলো ওর? রিশাদকে দেখে এক প্রকার ছুটে এলো ঋত্য। রিশাদ, একটা কথা ছিল। ম্যামে না করে বলেই না ফেলানো। আমি প্রেগনেন্ট। হোয়াট? এটা কিভাবে সম্ভব? সেই রাতে তো তুমি। আরে মজা করছো নাকি? আমি এতটাই ড্রাঙ্ক ছিলাম না যে তোমার সাথে এত কিছু করে ফেলবো আর জানতেও পারবো না। রিশাদ, আমি সত্যি বলছি। বি রেডি, কাল তোমাকে ক্লিনিকে নিয়ে যাব। বিশ্বাস করো না তাই না? ওকে নিয়ে যাও, আমি ঘুমাতে যাচ্ছি। খেয়েছো কিছু? না, ভালো লাগছে না। ফ্রেশ হয়ে আসছি, যাও ডাইনিং টেবিলে বসো। খাবো না আমি। সারাদিন ল্যাপটপে কাজ করে হাত ব্যথা করছে, এরপরও যদি তুমি চাও আমি তোমাকে কোলে করে টেবিল অবধি নিয়ে যাই, ওকে, আই ডোন্ট মাইন্ড। না, তুমি ফ্রেশ হও, আমি বসছি। গুড গার্ল। রিশাদ ফ্রেশ হতে গেল আর ঋত্য টেবিলে বসলো। রিশাদের এই ছোটখাটো কেয়ারগুলোই তো পেতে চেয়েছিলাম আমি, কিন্তু এভাবে পাবো কখনো ভাবিনি। রিশাদ যা করেছে তা শুধুই ওর অনাগন্ত সন্তানের কথা ভেবে, অথচ একটা মেয়ে যে তাকে পাগলের মতো ভালোবাসে সেটা সে একবারও বুঝলো না। মনে মনে ভাবলাম। সকালে ঋত্য চলো। ঋত্য। রিশাদ ড্রাইভ করছে, ঋত্য পাশে বসে আছে। এই প্রথম রিশাদের পাশে বসার সুযোগ পেল ঋত্য। আনন্দের চোখ ঝাপসা হয়ে আসছে ঋত্য। ঋত্য। সরি, আমি যদি সত্যি সেই রাতে কিছু করে থাকি তো ছোটবেলার ঘটনার প্রতিশোধ নিতে আমি মোটেও এমন করিনি। এটা শুধুমাত্র একটা অজানা ভুল ছিল আমার। তোমার কাছে হতে পারে অজানা ভুল, কিন্তু তোমার সেই ভুলটা আমার সন্তান, আর সে কখনোই আমার কাছে ভুল নয়। তুমি ডিভোর্স দিতে পারো, চিন্তা করো না। আমার জীবনে আর কোনো পুরুষ আসবে না, আর নাই তোমার সন্তানের জীবনে নতুন কোনো বাবা। ঋত্য প্লিজ স্টপ। না রিশাদ, আমি সত্যিই বলছি, আমি কখনো কোনো অধিকার নিয়ে তোমার সামনে দাঁড়াবো না। কখনো বলবো না মিস্টার রিশাদ আফসান ও তোমার সন্তান। রিশাদ আর কিছু বলল না। প্রতিশোধের নেশায় আমি একটা মেয়ের জীবন এইভাবে নষ্ট করতে পারি তা আমার নিজেরই জানা ছিল না। মনে মনে ভাবছে, এসব আর চোখ মুখ ঝাপসা হয়ে আসছে রিশাদের। বস, ঋত্র ম্যাডাম প্রেগনেন্ট। তোকে আমি নিষেধ করেছি ওর খবর আমাকে আর না দিতে। বস কিন্তু। কোনো কিন্তু না সুধা, আমি ওদের জীবনে নতুন করে ঢুকতে চাই না। হয়তো একসময় ঋতু আমার ছিল, কিন্তু সেটা শুধু আমার জেদ হিসেবে। আমি ওকে বলতে চাই। কিন্তু বস, ঋষাদ তো ঋত্রকে হোয়াট? কেন? বস, আমি শুনেছি ওদের মধ্যে 1 বছরের বিয়ের কন্ট্রাক্ট হয়েছিল। শিট, ঋতু কোথায়? ঋষাদ ওকে নিয়ে অফিসের কাজে ক্লিনিকে গেছে। ওকে রাখো। ফোন রেখে চিন্তিত হয়ে পড়ে দিব্য। ঋতুর জন্য চটপট করে ওঠে দিব্য। ঋত্যকে আবার ফিরে পাবে ভাবতে চোখ জোড়া ভিজে ওঠে। ঠোঁট থেকে হারিয়ে যাওয়া হাসিটা পুনরায় ঠোঁটে ফিরে আসে। দিব্য দ্রুত রেডি হয়ে ক্লিনিকে যাওয়ার জন্য, একটা বারের জন্য হলেও সে ঋত্যকে দেখতে চায়, ঋত্যর মুখোমুখি হতে চায়। মিস্টার রিশাদ, আপনি বাইরে যান, আমি আপনার ওয়াইফের চেক আপ করবো। ওকে ডক্টর নিহা। ঋত্যকে সম্পূর্ণ উপেক্ষা করে বেরিয়ে যায় ডক্টর। ঋত্য কাঁদতে কাঁদতে বসে পড়ে। ডক্টর প্লিজ লিসেন টু মি, আমি প্রেগনেন্ট না। হোয়াট? তাহলে তুমি তোমার হাজবেন্ডকে মিথ্যে কেন বলেছো? সম্পর্কটা বাঁচাতে আমি যদি
এই মিথ্যা না বলতাম, তাহলে রিশাদ আমাকে ডিভোর্স দিয়ে দিবে। কিন্তু প্রেগন্যান্সি নিয়ে মিথ্যে বলাটা অন্যায়। সে তোমাকে ভালোবাসলে ডিভোর্স দিবে না, কিন্তু এই নাটক করে তুমি কতদিন ধরে রাখতে পারবে তাকে? আমি ওকে সত্যিটা বলে দিব ডক্টর, কিন্তু প্লিজ এখন। আমি মিথ্যা বলা শিখিনি মিসেস রিশাদ আফশান। আমার রিশাদকে যা বলার আমি তাই বলবো। আপনি এখানেই ওয়েট করুন। ডক্টর প্লিজ। রিশাদকে নিজের কাছে রাখার শেষ প্রচেষ্টাটা কি তবে জলে গেল? রিশাদ, তোমার ওয়াইফের খেয়াল রেখো, শি ইজ প্রেগনেন্ট। ডক্টরের কথায় চমকে ওঠে ঋত্য প্রশ্নবোধক দৃষ্টিতে। কিছুক্ষণ আগেই তো তিনি বললেন সব সত্যি বলে দেবেন, কিন্তু এখন তো তিনি অন্য কথা বলছেন। প্রশ্নবোধক দৃষ্টিতে ডক্টরের দিকে তাকিয়ে আছে ঋত্য। ডক্টর চোখের ইশারায় ঋত্যকে আশ্বস্ত করলো। ঋত্যকে নিয়ে বাড়ি ফিরল রিশাদ। চিন্তায় মাথা ঘুরাচ্ছে রিশাদের। কি করে এত বড় একটা ভুল করে বসলাম আমি? ঋতুকে কষ্ট দিতে গিয়ে আরেকটা নতুন জীবনকে পৃথিবীতে আনতে যাচ্ছি। আমি তার বাবা হিসেবে নিজেকে তো ভাবতেই পারছি না আমি এটা। রিশাদের এখন নিজেকে সমাজের একটা নোংরা কীট মনে হচ্ছে। চাহিদার বশে করা একটা ভুল যে কতটা ভয়ানক হতে পারে তা বুঝলো রিশাদ। কি ঋতু সত্যি প্রেগনেন্ট? হ্যাঁ বস। ঋতুর সাথে আমাকে দেখা করতেই হবে, যে করে হোক রিশাদকে কিছুক্ষণের জন্য ঋতু থেকে আলাদা করতেই হবে। ওকে বস। ফোন কেটে দিয়ে দিব্য ভাবতে থাকে কি করা যায়। হঠাৎ করে দিব্যর মাথায় একটা শয়তানি বুদ্ধি খেলে যায়। সুধাকে ফোন করে নিজের সমস্ত প্ল্যান বলে দিব্য। হঠাৎ করেই আননোন নাম্বার থেকে কল এসেছে রিশাদের ফোনে। অপর পাশে থাকা লোকটি বলল, বাড়ি থেকে বেরিয়ে সামনের গার্ডেনটায় দেখা করতে, কোনো ইম্পর্টেন্ট নিউজ দেওয়ার আছে। রিশাদ যদিও বিশ্বাস করেনি, তবে কে ফোন করেছে জানার জন্য এসেছে। রিশাদ বের হতেই দিব্য চুপি চুপি ঋত্যর কাছে যায়। দিব্যকে দেখে মস্তিষ্কে রাগ চড়ে যায় ঋত্যর, কিন্তু এর কারণটা অজানা তার। দিব্য এসে ঋত্যকে জড়িয়ে ধরে। ঋত্য দিব্যর থেকে নিজেকে ছাড়ানোর চেষ্টা চালাচ্ছে। অবশেষে ঋত্যকে ছাড়লো দিব্য। ঋতু প্লিজ, আমি জানি রিশাদ তোমাকে ছেড়ে দিবে, চলো না আমরা বিয়ে করে ফেলি। তুমি পাগল হয়ে গেছো দিব্য? তোমার আমার বিয়ে কখনোই পসিবল না। তাছাড়া আমি রিশাদের বাচ্চার মা হতে চলেছি। আমার কোনো অসুবিধা নেই ঋতু, আমি তোমাকে তোমার সন্তান সহ আপন করে নিব। দিব্য, তুমি কেন বুঝছো না? আমি ভালোবাসি রিশাদকে। ওহো, ছোটবেলায় ভালোবাসাটা জেগে উঠেছে তাহলে। কিন্তু আমার সাথে এত নাটক করে কি দরকার ছিল? ভালোবাসার নামে প্রতি মুহূর্তে কেন কষ্ট দিলে আমায়? চোখ দিয়ে পানি গড়াতে লাগলো ঋত্যর। দিব্য আবার ঋত্যকে জড়িয়ে ধরলো। ঋত্য কি করবে বুঝে উঠতে পারছে না। দিব্যর কথা ভেবে তার নিজেরই কষ্ট হচ্ছে। কি যা তা বলছো সুধা? আমি ঠিকই বলছি সাহেব, ঋত্র মেম সাহেবের ঘরে কোনো একটা ছেলে ঢুকছে। সুধা, আপনি সিসি ক্যামেরায় দেখুন স্যার। সুধার দিকে বিরক্তিকর দৃষ্টিতে তাকিয়ে ফোনের স্ক্রিনে চোখ দিল রিশাদ। আর যা দেখলো তাতে সে সত্যিই কেঁপে উঠল। ঋত্য দিব্যকে জড়িয়ে ধরে আছে। বেশ কিছুক্ষণ পর ঋত্যকে ছেড়ে লুকিয়ে বেরিয়ে গেল দিব্য। এর আগে শরীরে রক্ত টকবক করে ফুটে উঠেছে রিশাদের। ঋত্যকে খুন করতে ইচ্ছে করছে তার, কিন্তু কেন হচ্ছে এমন? তবে কি রিশাদও ভালোবেসে ফেললো ঋত্যকে, নাকি শুধু নিজের সন্তানের খাতিরে? স্যার একটা কথা কই। বলো। না মানে স্যার, ছোট মুখে বড় কথা কইতেছি কিন্তু। যেটা কথা সেটা বলো, এত অপ্রাসঙ্গিকতা আমার ভালো লাগে না। আমার মন বলতেছে ঋত্র মেম সাহেবের গর্ভের সন্তানটা আমনের না, ওই লোকটার। এর আগেও আমি ওরে দেখেছি লুকিয়ে বাড়িতে ঢুকতে, কিন্তু ঋত্র মেম নিষেধ করেছিল, তাই আপনারে বলবার পারি নাই। কি ঋত্য তোকে টাকা দেয় নাকি আমি দিই?
এত বড় একটা কথা তুই আমাকে আজ বলছিস? সর সামনে থেকে, কিন্তু স্যার। সর বলছি। রিশাদ সোজা এসে রিত্তর মুখোমুখি দাঁড়ায়। ভয়ে কাঁপতে থাকে রিত্ত। কোনোভাবে দিব্যকে দেখে ফেলেনি তো রিশাদ? কাঁপছো কেন? কিছু না, এমনিতেই একটু অস্বস্তি হচ্ছে। কেউ এসেছিল? উম, না না তো, তোতলাচ্ছ কেন? এমনিতেই। আচ্ছা শোনো, নিজের খেয়াল রাখো, যা রেস্ট নাও। রিশাদের কথায় আশ্বস্ত হয়ে রিত্ত শুয়ে পড়ল, কিন্তু ভয় প্রতি মুহূর্তে কুকড়ে খাচ্ছে তাকে। ভয় হাত পা ঘেমে যাচ্ছে বারবার। রিশাদ চুপচাপ লক্ষ্য করেছে রিত্তর গতিবিধি। সন্দেহটা ধীরে ধীরে গাঢ় হচ্ছে রিশাদের। ক্রমশ রাগে লাল হয়ে আসছে রিশাদের চোখ জোড়া। রিত্ত কাঁপতে কাঁপতে ঘুমিয়ে যায়। প্ল্যান মতো সব হচ্ছে? জি বস। ঋষাদ সন্দেহ করেছে তো যে ঋত্যর গর্ভের সন্তান আমার? হ্যাঁ বস, এভাবে কানে বিষ ঢেলেছি যে কি বলবো। দেখবেন কালকেই ঋত্র ম্যামকে বাড়ি থেকে বের করে দেবে। তুমি তোমার কাজের টাকা পেয়ে যাবে। আর হ্যাঁ, ঋষাদের উপর ভালো মতো নজর রাখবে। ওকে বস। ফোন কেটে দিয়ে বিছানায় বসে পড়ল দিব্য। ঋত্যকে পাওয়ার জন্য কতটা নিচে নেমে গেছি আমি, ভাবতেই চোখ জোড়া অশ্রুশক্তি হয়ে গিয়েছে। কিন্তু কিছুই করার নেই, ঋত্য আমার অ্যাডিকশন। ঋত্যকে ছেড়ে বেঁচে থাকাটা আমার পক্ষে কোনোভাবেই সম্ভব না। চোখ বন্ধ করতে নিজেকে অন্ধকারে মিলিয়ে যেতে দেখল। গভীর একটা আধার জগতে নিমিষে বিলীন হতে চলেছে সে। রিশাদ, দুঃস্বপ্নে ঘুম ভেঙে যায় ঋত্যর। রিশাদ পাশেই ঘুমিয়েছিল। ঋত্যকে ভয় পেতে উঠতে দেখে পাশে থাকা গ্লাস থেকে পানি খাওয়ায়। ঋত্য ডক করে সম্পূর্ণ গ্লাসের পানিটুকু খেয়ে নিল। ঋত্যর এইভাবে ভয় পাওয়া থেকে চিন্তা বাসা বাঁধল রিশাদের মনে। কিন্তু ঋত্যের প্রতি কোন অনুভূতিকেই মনে পাত্তা দেয় না রিশাদ। একইভাবে এই অনুভূতিকেও পাত্তা দিল না। কিন্তু মন তো কথা শোনে না। বেহায়া মনটা বারবার ঋত্যর চিন্তাতেই ব্যাকুল হয়ে রয়েছে। মিস্টার বিধান মাহমুদ, এই ডিলটা আপনার কোম্পানির জন্য অনেক লাভজনক। আপনি কেন ডিলটা করতে রাজি না? আমার হয়তো লাভ হবে, কিন্তু ওই কোম্পানিটা বিপদে পড়ে লসের ডিলটা করতে রাজি হয়েছে। আমাদের একটা ভুল ওই কোম্পানির জন্য সর্বনাশ বয়ে আনতে পারে। বিজনেসে এসব দেখা হয় না স্যার। বিজনেস মানে শুধু টাকা। প্রিয় সাহেব, টাকা লোভ অনেক আগেই মরে গেছে। লাখ লাখ টাকা দিয়েও ভালোবাসার স্ত্রীকে বাঁচাতে পারেনি। কি করব আমি এই টাকা দিয়ে? সরি স্যার, আমি বুঝতে পারিনি আপনার খারাপ লাগবে। আরে না, ঠিক আছে, আপনি এখন আসতে পারেন। বিধান মাহমুদ চোখ বন্ধ করেছে আর হেলান দিয়ে আছে। মনটা বড্ড কু ডাকছে তার। বারবার মনে হচ্ছে খারাপ কিছু একটা হতে চলেছে। মনকে বারবার মিথ্যা প্রমাণ করতে উঠে পড়ে লেগেছেন তিনি, কিন্তু মন তো তা শুনছে না। অবশেষে বিধান মাহমুদ সিদ্ধান্ত নিলেন আজ হসপিটালে গিয়ে বন্ধু রাহাদের সাথে দেখা করে আসবেন। ঋত্য, ওঠো, খেয়ে নাও। আমার ভালো লাগছে না স্যার, আমি খাবো না। একটা কথা বলি? বলুন। আমি কি এতটাই খারাপ? কেন স্যার? একটাবার বলতেই পারতে তুমি আমাকে ভালোবাসো না, দিব্যকে ভালোবাসো। আমি চলে যেতাম তোমাদের মাঝ থেকে। প্রতিশোধের নেশা তো কেটেই ছিল আমার। কি দরকার ছিল এসব করা? টাকার দরকার ছিল। কি বলছেন এসব? নাটক করো না ঋত্য, আমি জানি তোমার গর্ভের সন্তানটা দিব্যর। স্যার। চিৎকার করো না, সত্যিটা এটাই। জানো ঋত্য, আমি প্রচন্ড কষ্ট পেয়েছিলাম, প্রচন্ড। ধীরে ধীরে ভালোবাসতে শুরু করেছিলাম, কিন্তু ভালোবাসার যে প্রতিদান তুমি দিলে, ছি। স্যার বিশ্বাস করুন, দিব্য আর আমার মধ্যে কোনো সম্পর্ক নেই। তাহলে কেন এসেছিল দিব্য? কেন লুকিয়ে দেখা করেছে তোমার সাথে? কেন জড়িয়ে ধরেছিল তোমাকে? বলো আমাকে। স্যার আপনি ভুল ভাবছেন। সেদিন যা হয়েছিল। ঋতু প্লিজ, শাক দিয়ে কখনো মাছ ঢাকা যায় না। আমার কথাটা। ঋতু কিছু বলার আগেই বাড়ি থেকে বেরিয়ে যায় রিশাদ। ঋতু আতঙ্কিত দৃষ্টিতে তাকিয়ে থাকে রিশাদের যাওয়ার দিকে।
রিশাদ ঘর থেকে বের হওয়ার পর একটা আননোন নাম্বার থেকে ফোন আসে। রিয়াসাতের মারাত্মক অ্যাক্সিডেন্ট হয়েছে, আপনি যেই হোক না কেন প্লিজ সিটি হসপিটালে চলে আসুন। অপর পাশ থেকে সংবাদটা পাওয়া মাত্র হাত থেকে ফোন পড়ে গেল রিত্তর। হাত পাক কেঁপে কেঁপে উঠছে। রিত্তর সব ফেলে উঠে ছুটল হসপিটালের দিকে। চিন্তায় রেসপন্স ক্রমশ কমে আসছে রিত্তর। রিশাদের চিন্তায় প্রতি মুহূর্তে হাত পা শীতল হয়ে যাচ্ছে তার। ছোটবেলায় সেই দৃশ্যটা চোখে ভেসে উঠছে। তবে কি দ্বিতীয়বারের মতো রিশাদকে হারাতে বসলাম আমি? দু হাত মাথায় ধরে ছটফট করতে লাগলাম। আমি যেন মাথাটা কেউ ছিঁড়ে খাচ্ছে। আমার এখন ইচ্ছে করছে নিজেকে মেরে ফেলতে। ছোটবেলায়ও ভুলটা আমারই ছিল, আজও ভুলটা আমার। মিসেস রিয়াদ আফসান আপনি? জি ডক্টর। উনি ড্রিঙ্ক করছেন প্রচুর। সামনে থেকে আসা কারের সাথে খারাপভাবে অ্যাক্সিডেন্ট হয়েছে। ইন্টারনাল ইনজুরিও আছে। ডক্টর, আমি কি একবার ওনার সাথে দেখা করতে পারি? এখন থেকে মেডিসিন দিয়ে ঘুমিয়ে রাখা হয়েছে। উনি উঠলে আপনার সাথে দেখা করিয়ে দিব। থ্যাঙ্কস ডক্টর। টেক কেয়ার অফ হিম। ডক্টর চলে যেতে রিশাদের কেবিনের বাইরে দাঁড়ায় রিত্ত। রিশাদের কপালে হাত পায়ে ব্যান্ডেজ, বন্ধ চোখ জোড়ার মাঝে কত যে অভিযোগ মিশে আছে বুঝে উঠতে পারেনি রিত্ত। নিজের বলা একটা মিথ্যার জন্য আজ রিশাদের এই অবস্থা। কিছুতে এটা মেনে নিতে পারছে না রিত্ত। নিজের উপর তীব্র রাগ আর তৃষ্ণা কাজ করছে তার। রিশাদের চোখের দিকে তাকানোর সাহস তার নেই। ঋতু। হ্যাঁ রিশাদ, আমি এখানেই আছি, বলুন। দরজা খুলে ভেতরে ঢুকে রিশাদের কাছে বসলো রিত্ত। তো তোমাকে আমি খুব শীঘ্রই ডিভোর্স দিয়ে দেবো। তুমি দিব্যর সাথে সুখেই থাকবে। না রিশাদ, প্লিজ আমাকে ছেড়ে দিও না রিশাদ। তোমাকে ছাড়া আমি বাঁচবো না। এতদিন তো ছিলে বেঁচে, এই রিশাদ আর কোনোদিনও তোমার জীবনে আসবে না। আপনি কি বলছেন এসব? আমার আপনাকে দরকার লাইফে। আপনাকে ছাড়া বেঁচে থাকা সম্ভব না আমার। প্লিজ প্লিজ তুমি আমাকে একা থাকতে দাও। তুমি দিব্যর কাছে যাও। এই মুহূর্তে আমি কোনো কথা বলতে চাই না তোমার সাথে। রিশাদ, একটাবার কথা শোনো আমার। গেট লস্ট প্লিজ। রিশাদ প্লিজ। I said get lost. রিত্ত বেরিয়ে আসে রিশাদের কেবিন থেকে। চোখের জল বাধা মানছে না, অবিরত চোখ বেয়ে ঝরেই যাচ্ছে। রিশাদের অবহেলাটা কিছুতেই মেনে নিতে পারছে না রিত্ত। বস, রিশাদের অ্যাক্সিডেন্ট হয়েছে। রিত্র ম্যাম হসপিটালে গেছেন। ও ওকে, ফোন রাখো। রিশাদের অ্যাক্সিডেন্টের কথা শুনে ব্রু কুচকায় দিব্য। ভাবলো একবার গিয়ে রিত্তর অবস্থা দেখে আসা দরকার। দিব্য গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে হসপিটালের উদ্দেশ্যে। পানি পানি। রুমে নার্স নেই। বাইরে থেকে ঋত্য বুঝতে পারলো রিশাদ পানি খেতে চায়। রিশাদের নিষেধ করা সত্ত্বেও ভেতরে ঢুকলো ঋত্য। গ্লাসে পানি ঢেলে রিশাদকে দিল। পানিটুকু খেয়ে সামনে তাকাতে রিশাদ দেখলো ঋত্য। রাগে গ্লাসটা চেপে ধরলো রিশাদ। মুহূর্তে গ্লাস ভেঙে কয়েক টুকরো হয়ে গেল। কাঁচ ভাঙা শব্দে রিশাদের দিকে তাকাতে ঋত্য দেখলো রিশাদের হাতে কাঁচ ঢুকে হাত থেকে রক্ত ঝরছে। ঋত্য ব্যান্ডেজটা নিয়ে রিশাদের হাতে বেঁধে দিল। ঋত্য এগোতেই রিশাদ ঋত্যর চুল টেনে ধরে ঋত্যকে মুখের কাছে নিয়ে এলো। রিশাদের গরম নিঃশ্বাস পড়ছে ঋত্যর মুখে, যা ভেতরটা নাড়িয়ে দিচ্ছে ঋত্যর। ব্যান্ডেজ সহ হাত থরথর করে কাঁপছে। রিশাদ ক্রমশ এগোচ্ছে ঋত্যর মুখের দিকে। ঋত্যর নিঃশ্বাস একেবারে থেমে আসার মতো অবস্থা। ঋত্যর চোখে চোখ রাখলো রিশাদ। অতঃপর আলতো করে ঋত্যর গালে একটা চুমো এঁকে দিল। রিশাদের এই শীতল স্পর্শের সাথে পরিচিত না ঋত্যর। ঋত্যর ভেতরটা কেঁপে কেঁপে উঠছে।
এটা আমি কি দেখলাম? ঋত্য, ঋষাদ, ওরা এত কাছাকাছি কিভাবে হতে পারে এটা? ঋষাদ কিভাবে ঋত্যকে কাছে টেনে নিতে পারে? ঋত্য আমার, ঋত্য শুধু দিব্যর। ঋষাদ কোনো অধিকার নেই ঋত্যর উপরে। ঋষাদ আফসানের কোনো অধিকার নেই ঋত্যর উপরে। ঋষাদ আফসান, তোকে আমি কোনোদিনও আমার ঋত্যর কাছে আসতে দেব না। কিন্তু ঋত্য, সেও কি ঋষাদকে ভালোবাসে? অজানা আতঙ্কে ছেয়ে যায় দিব্যর মন। কিছুতে চোখের সামনে দেখা ঋত্য আর ঋষাদের অন্তরঙ্গ মুহূর্তটা ভুলতে পারে না। ব্যথায় মাথার চির ধরার মতো অবস্থা। নিজের ভালোবাসাকে অন্য কারোর সাথে দেখার কষ্টটা তারাই বুঝে যারা এই অভিজ্ঞতাটা পেয়েছে। দিব্যর ভেতরে আগুন জ্বলছে, যে আগুনে যে কোনো সময় ভস্ম হয়ে যেতে পারে ঋত্য আর ঋষাদের ভালোবাসা। ঋষাদ, ঠিক আছেন আপনি? আমাকে ঠিক থাকতে দিস তুই? তোর কাছে আসলে সব ভুলে যায়, সমস্ত রাগ, অভিমান, শুধু তোর কাছে থাকতে মন চায়। ঋষাদ, ছাড়ুন। এতক্ষণ তো লাফাচ্ছিলি কাছে আসার জন্য, কাছে টেনে নিলাম আর দেখি ঢং। যা যা, গেট লস্ট। আপনি পাগল হয়ে গেছেন ঋষাদ। তোর প্রেমে কিন্তু বুঝিস না তুই। তোর কাছে তো আমি একটা লুচ্চা, যে কিনে টাকার বিনিময়ে তোকে চাহিদা মেটানোর জন্য কিনেছে, তোর শরীর নিয়ে খেলেছে। ঋষাদ, প্লিজ। একটা কথা বলি? বলেন। সেটাতে আমাদের মধ্যে কিচ্ছু হয়। আমি শুধুই চেয়েছিলাম তুই নিজেকে ঘৃণা কর, তাই ওসব নাটক সাজিয়েছিলাম। কি? হ্যাঁ, ঋষাদ আফসান এতটাও চরিত্রহীন নয় যতটা তুই ভাবিস। আমি চরিত্রহীন ভাবি না আপনাকে। ভালোবাসিস? বাসিস না, এটা শুধুই তো নাটক। কথাটুকু বলে জ্ঞান হারিয়ে পড়ে যায় ঋষাদ। ঋতু ডক্টরকে ডাকে। ডক্টর জানান, ওনার অতিরিক্ত প্রেশার একদমই নেওয়া যাবে না। 1 মাস পর ঋষাদকে রিলিজ দেওয়ার পর থেকে ঋষাদের সমস্ত দায়িত্ব নিজের কাঁধে নিয়েছে ঋত্য। ঋষাদকে খাওয়ানো থেকে শোয়ানো অবধি সবও একাই করে। ঋষাদও আজকাল নতুন এক ঋত্যকে আবিষ্কার করে। সারাক্ষণে ঋষাদের কাছে বসে থাকে ঋত্য। কখন কি লাগে ঋষাদের সব খেয়াল রাখে ঋত্য। ঋত্যর প্রতি ধীরে ধীরে দুর্বল হয়ে পড়ছে ঋষাদের মন, কিন্তু কিছুতে ঋত্যকে আপন করে নিতে পারে না ঋষাদ। অদ্ভুত একটা সংকোচ অনুভব করে। ঋত্য, সারাক্ষণ আমার কাছে না থেকে নিজের খেয়াল রেখো। আমার জন্য তোমার আর দিব্যর বাচ্চার কোনো ক্ষতি হোক সেটা আমি চাই না। কিসের বাচ্চা? বেশি বুঝেন। প্রেগনেন্ট নামি আপনাকে পাওয়ার জন্য নাটক করেছিলাম, কিন্তু আপনি তো 1 লাইন বেশি বুঝেন। আপনি ধরেই নিলেন আমার গর্ভে সন্তান দিব্যর। একটা বার এক্সপ্লেন করার সুযোগটা অবধি দিলেন না। কেন? আপনার ইগো বেশি তো তাই। সব সময় দোষটা অন্যকে দেওয়াটা কি খুব জরুরি? ঋত্য, বেশি বলছো তো তুমি। একে তো নিজে মিথ্যা বলেছো তার উপর। এই চুপ, কথা শেষ হয়নি আমার কথা শেষ হোক আগে। এর আগে একটা কথাও বলবেন না। কি কথা বলো? ভালোবাসি আপনাকে খুব, নিজের চেয়েও বেশি। ঋত্য কথাটি বলার পর ঋষাদ আর কোনো উত্তর দিল না। এইভাবে দিন যায় আর ঋষাদ ধীরে ধীরে সুস্থ হতে শুরু করেছে। ঋত্য একটা বারের জন্য একা ছাড়েনি ঋষাদকে। ঋত্য প্রেগনেন্ট নয় জানার পর থেকে তো ঋষাদ ঋত্যকে সবসময় নিজের পাশে বসিয়ে রাখে। 6 মাস অতিবাহিত চলল বিয়ের। কত কাছাকাছি দুজন, তবুও যেন এক বিস্তর দূরত্ব। কেউ কারো চোখের দিকে তাকাতে পারে না। ভালোবাসার উষ্ণতায় মেতে ওঠা তো বহু দূরের কথা। ঋষাদের মনেও হরতাপের মেঘ জমেছে। মেয়েটাকে কতটা কষ্ট দিয়েছে সে। ঋষাদ ঠিক করে রেখেছে বিয়ের 6 মাস পূর্ণ হলে ঋত্যকে নিজের মনের কথা বলে দেবে। ঋত্য যদি অস্বীকার করে তাও ঋত্যকে শিকল দিয়ে বেঁধে নিজের কাছে রাখবে। এসব ভাবতে ভাবতে ঋত্য আসলো ঋষাদের কাছে। ঋত্য, শোনো তো। বলুন। গিটারটা পাস করো তো। গিটার দিয়ে কি করবেন? ক্ষুধা লাগছে, খাবো। আরে বাবা, গিটারটা দিয়ে কি করে মানুষ?
নেন, কিন্তু বাজাতে পারবেন না, হাতে ব্যান্ডেজ করা আছে। ব্যান্ডেজ রাখবে কে? খুলে দাও। ব্যান্ডেজ খুলবে কে? শখ কত গিটার বাজানোর জন্য আমি ওনার হাতের ব্যান্ডেজ খুলে দেব। ইনজুরি ভালো হোক, তারপর গিটার, তবলা, ঢোল যা মন চায় বাজান। এই চুপ, এত বকবক কেন করো তো? গিটারটা দিবা? না প্লিজ দাও না গো। রিশাদ, ইমোশনালি ব্ল্যাকমেল করবেন না কিন্তু, বলে দিচ্ছি। ওকে ফাইন, আমি বাজবো না, তুমি গিটারটা বাজাবে। আমি পারি না। কাছে আসো, শেখাচ্ছি। ঋত্য গিটার নিয়ে রিশাদের কাছে যেতে রিশাদ ঋত্যকে টেনে নিজের কোলে বসিয়ে দেয়। ব্যান্ডেজটা খুলে ঋত্যর হাতের উপর হাত রাখে। রিশাদের স্পর্শে কেঁপে ওঠে ঋত্য। রিশাদ আলতোভাবে ঋত্যর হাত গিটারে রাখলো। রিশাদ গিটার বাজাচ্ছে আর ঋত্য চোখ বন্ধ করে রিশাদের স্পর্শ অনুভব করছে। রিশাদের হাতের ছোঁয়া তার মনে এক অদ্ভুত সাড়া জাগাচ্ছে। গিটার বাজাতে বাজাতে হুট করে ঋত্যর পেটে হাত রাখলো রিশাদ। সাথে সাথে চমকে চোখ খুলল ঋত্য, লাফ দিয়ে উঠে বসলো ঋত্য। রিশাদ বাঁকা হেসে ঋত্যের দিকে তাকিয়ে রইল। ঋত্য চুপচাপ রুম থেকে বেরিয়ে গেল। আমার লজ্জাবতীটা, কথাটা বলেই মনে মনে হাসলো রিশাদ। না, আমি ঋষাদকে জিততে দেব না, কিছুতেই না। ঋত্যকে হারাতে পারবো না আমি। ঋত্য আমার, শুধুই আমার। ঋত্য শুধু দিব্যর। ঋষাদ, ঋষাদ হাসান, তোর মৃত্যু আমার হাতে। দিব্যর চিৎকার শুনে বিধান মাহমুদ ছুটে এলেন দিব্যর ঘরে। কি হয়েছে দীপ, চিৎকার করছো কেন? আমি ছাড়বো না, আমি ঋষাদকে ছাড়বো না। দীপ, লিসেন টু মি। দীপ, আমি ঋষাদকে ছাড়বো না। দীপ। দিব্যকে ঝাঁকাতে লাগলেন বিধান মাহমুদ। বিধান মাহমুদকে ধাক্কা দিয়ে বেরিয়ে গেল দিব্য। অচেনা আতঙ্কের আশঙ্কায় গলা শুকিয়ে আসলো বিধান মাহমুদের। কি করবেন তিনি বুঝতে পারছেন না। ঋত্য জীবনটা নষ্ট হোক তিনি চান না, কিন্তু নিজের ছেলের পাগলামোর কাছেও বাধ্য তিনি। বারে বারে ডোক গিলছেন বিধান মাহমুদ। এই বুঝি কোনো খারাপ খবর দিয়ে এলো তার দরজার সম্মুখে, কিংবা হয়তো তার ছেলের খারাপ খবর হয়ে এলো। চিন্তায় গামতে লাগলেন তিনি। বুকে চিনচিন ব্যথা করছে। ঋত্যকে আমার মনের কথা জানাতেই হবে। আমি ঋত্যকে ছাড়া বাঁচবো না। আমার এই ঘৃণ্য জীবনকে ভালোবাসা দিয়ে আবৃত করতে একমাত্র ঋত্যই পারবে। ঋত্যই হবে ঋষাদের রানী। মনে মনে কথাগুলো বলছে আর মুচকি হাসছে ঋষাদ। ঠিক তখনই ঋতু রুমে ঢুকলো। ঋষাদকে হাসতে দেখে ঋতু ভ্রু কুঁচকাল। কার কথা ভেবে হাসছেন? আমার লাইফ লাইন। কে এসে? বলা বারণ। ওহ, খুব শীঘ্রই তাকে নিজের ওয়াইফ করব। ঋষাদের শেষ কথাটা শুনে ঋতুর মনে ঝড় উঠল। তার মানে ঋষাদ অন্য কাউকে ভালোবাসে? ঋষাদের জীবনে অযথাই পড়ে আছি আমি। না, আর সম্ভব না। আমি চলে যাব ঋষাদের জীবন থেকে। ঋষাদ সুখে থাক নিজের লাইফ লাইনকে নিয়ে। আর কখনো ঋষাদের লাইফে আসবো না। নাই কখনো নিজেকে মিসেস ঋষাদ আফসান দাবি করব। আমি শুধুই একটা ভুল ওনার জীবনের, আর ভুল হয়েই থাকবো। কখনো ভালোবাসবেন না উনি আমায়। কথাগুলো ভেবেই দীর্ঘশ্বাস ফেলল ঋত্য। তুমি আমার লাইফ লাইন ঋত্য, কিন্তু এখন তো বলবো না সেটা। আই ওয়ান্ট টু গিভ ইউ এ সারপ্রাইজ বেবি। তোমাকে আমি তোমার মনের মতো করে প্রপোজ করব, আর নিজের মনের মতো করে সাজিয়ে নতুন ঘরে তুলব। আর কষ্ট দেব না তোমাকে, ভালোবাসবো শুধু। আই লাভ ইউ ঋত্য, আই লাভ ইউ মোর দ্যান এভরিথিং। মনে মনে ভাবছে ঋষাদ। আজ ঋষাদ ঋত্যর 6 মার্চ অ্যানিভার্সারি। ঋষাদ সম্পূর্ণ বাড়ি সুন্দর করে সাজিয়েছে। ঋত্য তো ধরে নিয়েছে আজ ঋষাদ ওকে ডিভোর্স দিয়ে ওর লাইফ লাইনকে বিয়ে করবে। ঋত্য খালি বারবার দরজার দিকে তাকাচ্ছে। এই বুঝে ঋষাদের লাইফ লাইন হেলো। দাঁত দিয়ে নখ কামড়াচ্ছে সে। ঋত্যর কাজকর্ম দেখে ঋষাদ হাসছে শুধু। পাগলিটা কত ভালোবাসে তাকে।
অবশেষে রিশাদ কিছু একটা অ্যানাউন্স করার জন্য মাইক হাতে নিল। ব্যাস, ভয়ে কাঁপতে শুরু করলো ঋত্য। ঋত্য কিছুতেই মাইক দিচ্ছে না রিশাদকে। ঋত্যর কাজ দেখে রিশাদ হাসবে নাকি কাঁদবে বুঝতে পারছে না। অবশেষে রিশাদ জোর করে মাইক নিল ঋত্যর হাত থেকে। ঋত্য এখন কেঁদে দিবে এমন অবস্থা। রিশাদ ভ্যাবাচাকা খেয়ে আছে, কিন্তু মাইক হাতে নিয়ে বলা শুরু করে, So ladies and gentlemen, allow me to introduce you to my lifeline, my love. মেয়েটা শুধু আমার লাইফলাইন নয়, আমার সব। ওকে কতটা ভালোবাসি তা আমার নিজেরও জানা নেই, শুধু জানা আছে শি ইজ মাইন। আমার জীবনের প্রতিটা মুহূর্ত আমি তাকে চাই, তার ভালোবাসার আবরণে নিজেকে আবৃত করতে চাই, আমার জীবনের সমস্তটুকু তার নামেই লিখে দিতে চাই। সো লেট মি ইন্ট্রোডিউস মাই লাভ মিস। রিশাদ কিছু বলার আগেই দিব্য এসে ঋত্যর হাত টেনে ধরল। দিব্যকে দেখে রাগ উঠল রিশাদের। মাইক রেখে ঋত্যর কাছে এসে ঋত্যকে নিচের কাছে টেনে নিল রিশাদ। ঋত্যর গায়ে যদি তুই স্পর্শ করিস, তোর হাত আমি ঠিক রাখবো না দিব্য। ও কামন রিশাদ আফসান, ঋতু শুধু আমার, ও আমাকে ভালোবাসে। ঋতু কাকে ভালোবাসে সেটা আমি তোর মুখ থেকে শুনতে চাই না, তুই বেরিয়ে যা এখান থেকে। ঋতুকে না নিয়ে তো আমি যাব না রিশাদ আফসান, ঋতু শুধু দিব্যর হবে। বলে ঋত্যর হাত ধরে টান দিল দিব্য। সাথে সাথে রিশাদ দিব্যর হাত বরাবর আঘাত করলো। ছিটকে দূরে সরে গেল দিব্য। বাঁকা চোখে রাগী দৃষ্টিতে তাকালো রিশাদের দিকে। তবে এই রাগী দৃষ্টির মাঝেও ছলছল করার চোখ জোড়া লুকাতে পারল না। দিব্যর চোখ বেয়ে যে কোনো সময় অশ্রু গড়াতে পারে। ভালোবাসার কি এক করুণ পরিণতি হচ্ছে, ভালোবাসার কি এক করুণ পরিণতি পাচ্ছে সে। চোখের অশ্রুকে উপেক্ষা করে রিশাদের দিকে রাগী দৃষ্টিতে এগিয়ে যায় দিব্য। ঋত্য কেঁদেই ফেলেছে। রিশাদ আর দিব্যর এই সংঘর্ষের কষ্টটা সে বেশি পাচ্ছে। না রিশাদের ভালোবাসা পেয়েছে সে, আর না দিব্যর ভালোবাসা চেয়েছে। নিয়তি এমন এক মোড়ে এনে ফেলেছে ঋত্যকে, যেখানে সে ভালোবাসার জন্য হাঁটতে মরছে, কিন্তু ভালোবাসা তাকে ধরা দিচ্ছে না। অথচ মোড়ের ঠিক অপর প্রান্তে যে তাকে ভালোবাসা নিয়ে সংঘর্ষ হচ্ছে তাও অজানা তার। সে তো জানে না রিশাদের লাইফলাইন তার আর কেউ নয়। সে তো জানে না রিশাদের লাইফলাইন আর কেউ নয়, সে নিজেই। মাথা চক্কর দিয়ে উঠছে ঋত্য, চোখ ঝাপসা হয়ে আসছে। সামনে দেখা দৃশ্যগুলো ধীরে ধীরে ধোঁয়াশা মিশে যাচ্ছে। ধীরে ধীরে চোখটা বুজে আসলো ঋত্যর। নির্জীব দৃষ্টিতে তাকিয়ে আছে ঋত্য। ফুলুরে রক্তে ভেসে যাচ্ছে। রক্তের স্রোত ঋত্যর ঠিক পায়ের কাছে এসে থেমেছে। ঋত্য নির্বাক চাহনিতে দেখেছে রক্ত মাখামাখি একটা শরীর। ফ্ল্যাশব্যাক। মারামারির এক পর্যায়ে দিব্য রিভলভার বের করে রিশাদের দিকে তাক করে। তা দেখে ঋত্য আর থাকতে না পেরে দিব্যর মুখোমুখি দাঁড়ায়। ঋত্য, সরে যাও। তুমি চলে যাও দিব্য। প্লিজ দিব্য, চলে যাও তুমি। ওকে ফাইন, আমি যাব। আমার লাস্ট একটা কোশ্চেন উত্তর দাও। বলো। তুমি আমাকে কি একটুও ভালোবাসতে পারোনি? একটু মায়া হয়নি আমার জন্য? আমি রিশাদকে ভালোবাসি। মাথা নিচু করে কথাটা বলতে গুলির তীব্র শব্দ পেল। মাথা তুলে তাকাতে ঋত্য দেখলো দিব্যর রক্তাক্ত দেহটা নিচে পড়ে আছে। ঠিক মাথা বরাবর নিজেকে গুলি করেছে দিব্য। দিব্যর লাশ দেখে কয়েক মিটার দূরে সরে গেল ঋত্য। আগের ন্যায় আর মস্তিষ্ক অচল হয়ে পড়লো কিছুক্ষণের জন্য। ঋত্য রোবটের ন্যায় দাঁড়িয়ে শুধু দেখছে। সমস্ত বাড়িতে আতঙ্ক বিরাজ করে আছে। রিশাদ পুলিশকে ফোন করলো, অতঃপর ঋত্যর পাশে এসে দাঁড়ালো। ঋত্য, ঋত্য, লিসেন টু মি। ঋত্য, আরে ঋত্য, কথাটা শোনো আমার। ঋত্য, ও ও ও আমার জন্য সুইসাইড করেছে। আমি আমি ওর মৃত্যুর জন্য দায়ী। আমি দায়ী রিশাদ, আমি দায়ী।
ঋতু, ঋতু শান্ত হও তুমি। পুলিশ আসছে, ওনারা ডেড বডি নিয়ে যাবেন। তোমার কোনো দোষ নেই ঋতু। সব দোষ আমার। আমি একটা খুনি। আমি তোমাকেও মেরে ফেলতে চেয়েছিলাম, এখন দিব্যকে। ঋতু প্লিজ চুপ, একদম চুপ। কি পাগলামো শুরু করছিস? হ্যাঁ, এনাফ ইজ এনাফ। রিশাদ ঋত্যকে টানতে টানতে স্টেজের দিকে নিয়ে আসে। সামনে কাজী সাহেব বসে আছে। রিশাদ কবুল বলে ফেলেছে। ঋত্য রোবটের মতো বসে আছে, কবদে বের হচ্ছে না তার মুখ থেকে। রিশাদের এখন মন চাচ্ছে মেয়েটাকে টেনে দুটো থাপ্পড় লাগাতে। ঋতু কবুল বলো। ঋতু। কবুল। ঋত্য কবুল বলতে রিশাদ সবাইকে বিদায় জানিয়ে ঋত্যকে কোলে তুলে নিয়ে ঘরে ঢুকলো। অন্ধকার ঘরে ডিম লাইটের মৃদু আভা। বিছানায় চিন্তিত ভাঁজ পড়া কপালে বসে আছে ঋত্য। রিশাদের বিরক্ত লাগছে ঋত্যর এই চিন্তিত মুখ, কিন্তু কিছুক্ষণ আগের ঘটনা এত সহজে বলা সম্ভব নয় মেয়েটার পক্ষে। রিশাদ ঋত্যর কোলে মাথা রেখে শুয়ে পড়ে। ঋতু মাথা ব্যথা করছে, চুলগুলো টেনে দাও না ঋতু একটু। রিশাদের কথায় ধ্যান ভাঙে ঋত্যর। আলতো হাতে রিশাদের চুল টানতে শুরু করে ঋত্য। ঋত্যর এত আস্তে চুল টানা দেখে রিশাদ বলল, থাক, যে চুল টানছেন মাথা সব চুল ছিঁড়ে টাক পড়ে যাবে তো। রিশাদের কথা শুনে রেগে গেল ঋত্য। বেশ জোরে সোরে রিশাদের চুল ধরে টানতে ঋত্য আও বলে চিৎকার দিয়ে ওঠে। ঋত্য মুখ টিপে হাসছে। রিশাদ ঋত্যর হাত ধরে টান দিল। রিশাদের বুকে এসে পড়ল ঋত্য। রিশাদ ঋত্যর সামনে পড়ে থাকা চুলগুলো কানের কাছে গুঁজে দিল। অতঃপর ঋত্যর কপালে একটা চুমু খেল। ঋত্য লজ্জা পেয়ে মাথা নিচু করলো। এটা দেখে রিশাদ হেসে ঋত্য থুতনি আলতো করে তুলে বলল, ওইলে আমার লজ্জাবতীটা লে। রিশাদের কথা শুনে ঋত্য লজ্জা পেয়ে রিশাদের বুকে মুখ লুকালো। রিশাদ আলতো হাতে ঋত্যর মাথায় হাত বুলাতে লাগলো। এক নতুন শুরুর আভাস ছেয়ে গেছে ওদের জীবনটায়। ঋত্যর শরীর থেকে এক ভালোবাসাময় গ্রাণ পাচ্ছে রিশাদ, যা তার মনের অন্তঃপুরে প্রশান্তির ধোলা দিচ্ছে। ক্রমাগত কাছাকাছি আসতে থাকে দুজনের নিঃশ্বাস। নিস্তব্ধ রাতে অস্পষ্টভাবে শোনা যাচ্ছে একে অপরের দীর্ঘশ্বাস। পূর্ণতার প্রাপ্তিতে মতো এক জোড়া জীবন, এক জোড়া অস্তিত্ব। রিশাদের উন্মুক্ত বুকে মাথা রেখে প্রশান্তির নিদ্রায় ঋত্য, আর রিশাদের আখিতে ব্যস্ত ঋত্যকে পর্যবেক্ষণে। রিশাদ উঠুন। আর একটু পরে। আমি বাবার সাথে দেখা করতে যাব। ঋত্যর কথা শুনে লাফ দিয়ে উঠল রিশাদ। এলোমেলো চুলে হাত বুলাতে বুলাতে বলল, রেডি হয়ে নাও, 9টায় বেরোবো। রিশাদের কথায় ঋত্যর ঠোঁটে হাসি ফুটে ওঠে। ঋত্য তড়িগড়ি করে রেডি হতে চায়। চিন্তিতভাবে বিছানায় বসে আছে রিশাদ। সে বুঝতে পারছে না তাতে গাড়ি ড্রাইভ করছে রিশাদ। ঋত্যর চোখ জুড়ে এক আলাদা তৃপ্তি, বাবার সাথে দেখা করার এক তীব্র উত্তেজনা। অথচ রিশাদ একেবারে ভাবশূন্য। একরকম চিন্তায় আছে সে। হুট করে মেয়ের বিয়ে মেনে নেওয়া কোনো বাবার পক্ষে সম্ভব না। হসপিটালের সামনে এসে গাড়ি থামালো রিশাদ। গাড়ি থামাতে ঋত্য ধরে ভিতরে ঢুকলো। রিশাদ গাড়ি পার করছে। বাবা। ডক্টর ঋত্য। না বাবা। মা এসেছিস তুই? ওই তো বাবা আসছে। দরজার দিকে তাকাতেই বড়সড় একটা ঝটকা খেলেন রাহাত আহমেদ। এই যে রিশাদ, মুখের হাসি মিলিয়ে গেল তার। রিশাদ এসে মাথা নিচু করে দাঁড়ালো রাহাত আহমেদের সামনে। করে বাবাকে ভুলেই গেলি। আয় আঙ্কেল। আয় বস। জামাই কোথায়? রিশাদ এখানে কি করছে? আমি তোমাকে প্রশ্ন করিনি বাবা। তোমাকে প্রশ্ন করিনি বাবা, রিশাদই আমার বর। আমি ভালোবাসি রিশাদকে। আমার মেয়েকে প্রশ্ন করেছে যে রিশাদ এখানে কি করছে। বলবি তুই? বাবা, আমি রিশাদকে ভালোবাসি। ওকে ছাড়া আমি বাঁচতে পারবো না। বলবি তুই?
যদি বাবাকে ভালোবাসিস এক্ষুনি ওই ছেলের সাথে সমস্ত সম্পর্ক শেষ করবি। বাবাকে ছাড়া বাঁচতে পারবি? তুই জানিস আমাদের সমস্ত সম্পত্তি ওই রিশাদকে। কিন্তু বাবা, প্রথমে ভুলটা আমরা করেছি, রিশাদকে ধোঁকা দিয়েছি। ওর বাবা মার মৃত্যুর জন্য আমরা দায়ী। এত কিছু জেনেও ও যদি আমাকে ভালোবাসতে পারে তাহলে আমি কেন পারবো না? আমার হার্ট অ্যাটাকের জন্য ওই দায়ী। এত সব জেনে ওকে ভালোবাসবি তুই? বাবা, ওই ছেলেটা আমার স্বামী। আমার সমস্ত অপরাধ মাফ করে আমাকে আপন করেছে সে। ভালোবাসবি তুই? হঠাৎ বুকের বাম পাশে হাত দিয়ে বসে পড়লেন রাহাত আহমেদ। ঋতু দৌড়ে গিয়ে তাকে ধরতে নিলে তিনি নিজেকে ছাড়িয়ে নিলেন। নার্সরা এসে রাহাত আহমেদকে বেড়ে বসালেন, ডক্টরকে ডাকলেন। আপনারা প্লিজ বাইরে যান, আমি পেশেন্টকে দেখছি। ওকে ডক্টর। রিশাদ আর ঋত্য বাইরে এসে দাঁড়ালো। ঋত্য কেঁদে ভাসিয়ে ফেলছে। জীবনের সূচনাতে বাবার অভিশাপ নিয়ে কিভাবে জীবন শুরু করবে সে? ঋত্য চোখ বেয়ে অশ্রু ঝরছে। রিশাদ কিছুতে ভুলতে। রিশাদ, আমি তোমাকে ছাড়া বাঁচবো না, আর পারবো না বাবাকে ছেড়ে থাকতে। তোমার এখন ওনার সাথে থাকা দরকার। রিশাদ প্লিজ এভাবে বলো না, আমি তোমাকে ছাড়া বাঁচবো না। বাবাকে বোঝাও তুমি। ওনার অবস্থা একটু বেটার হোক তারপর। এখন ওনার তোমাকে দরকার। আমি সবসময় থাকবো তোমার পাশে, ডোন্ট ওয়ারি। আর হ্যাঁ, উনি হয়তো জবটা ছাড়তে বলবেন তোমাকে, তুমি বলো ছেড়ে দেবো, বাকিটা আমি আর কন্ট্রাক্ট দেখে নেব। রিশাদ, আমি পারবো সব সামলাতে। আমার তোমার উপর বিশ্বাস আছে। টেক কেয়ার, আমি আসছি। ঋত্যুর কপালে একটা চুমু দিয়ে বেরিয়ে গেল রিশাদ। ঋত্য তাকিয়ে রইল রিশাদের যাওয়ার পারে। যতক্ষণ না রিশাদ দৃষ্টির অগোচর হয় ততক্ষণ। তুই ওই ছেলেটার জন্য আমার সাথে তর্ক করছিস। বাবা, দিব্য হয়তো খারাপ ছেলে, কিন্তু সেই ছেলেটাই ছোট থেকে ভালোবাসে। দিব্য হয়তো খারাপ ছিল, কিন্তু সেই ছেলেটাই ছোট থেকে ভালোবেসে এসেছে। প্রতিটা প্রয়োজনে পাশে দাঁড়িয়েছে। একবার সে ব্যর্থ হলো বলেই কি তার এতদিনের সব উপকার ভুলে গেলি? একটা অপরিচিত মানুষের মৃত্যু জানলেও আমার কষ্ট পাই। একটা পরিচিত মানুষের মৃত্যু জানলে বাবা বিশ্বাস করো। সেখানে তুই কিভাবে এত সহজে ভুলে গেলি দিব্যকে? তোর ভালো। আমি অফিসে গেলাম। চাকরি ছেড়ে দিবি, এই মিথ্যা বলার দরকার নেই। চাকরি ছেড়ে দিবি, এই মিথ্যাটা বলার দরকার নেই। যা। কেন বুঝছো না বাবা? দিব্যকে আমি ভালোবাসি না। রিশাদের সাথে এই সময়টুকু কাটা, কিন্তু খুব শীঘ্রই সেটাও বন্ধ হয়ে যাবে। ভালোবাসিস না তাই বলে একটা মানুষের মৃত্যুতে তোর কোনো প্রভাবই পড়বে না। এতটা নির্দয় তো আমার মেয়ে না। যা তুই এই মুহূর্তে। আর কিছু না বলে ঋত্য মাথা নিচু করে বেরিয়ে যায়। বাবার কথাগুলো মনে জায়গা দিতে চাইল না ঋত্য, কিন্তু তারা জোর করে জায়গা দখল করে নিচ্ছে বারবার। দিব্য রক্তাক্ত চেহারা আর শেষ আকুতিটা ঋত্যুর বুকে এক সূক্ষ্ম ব্যথা সৃষ্টি করেছে, যা ক্রমাগত চক্রবৃদ্ধি হারে বেড়ে চলছে। চোখ বুঝলে ঋত্য দিব্যর চেহারা দেখতে পাচ্ছে, কানে বাজছে দিব্যর আকুতি। অফিসে আসার পর থেকে দরজার দিকে তাকিয়ে আছে রিশাদ। ঋত্যর অনুপস্থিতি তার কাছে ততটা কষ্টকর যতটা শরীরের একটা অংশ শরীর থেকে আলাদা হওয়ার। রিশাদ দরজার দিকে তাকিয়ে আছে। অবশেষে ঋত্য ঢুকলো। ঋত্যকে দেখে উঠে আসলো রিশাদ। রিশাদকে দেখেও যেন দেখলো না ঋত্য। সম্পূর্ণ উপেক্ষা করার নিজের ডেস্কে বসলো। ঋত্যর এমন আচরণে ভিমডি খাওয়ার উপক্রম রিশাদ। এক মেয়েটি এইভাবে তোকে অবহেলা করে যেতে পারলো কিভাবে? চিন্তায় কপাল বেয়ে ঘাম ঝরছে রিশাদের। রিশাদ ঋত্যকে নিজের কেবিনে রাখলো। অনিচ্ছা সত্ত্বেও গেল ঋত্য। কি হয়েছে ঋত্য? এমন করছো কেন তুমি? আমার কিছু হয়নি রিশাদ, আমি একা থাকতে চাই কিছুটা সময়। একা থাকতে চাও মানে কি ঋত্য? আমি চাইলেও অধিকার খাটিয়ে তোমাকে নিজের কাছে এনে রাখতে পারি, কিন্তু তোমার বাবার তোমাকে প্রয়োজন। এটা আমার বাধ্যবাধকতা না, আমার মানবিকতা। তুমি স্ত্রী আমার, তোমার মনের সকল কথা জানার অধিকার অবশ্যই আছে আমার। রিশাদ প্লিজ আমাকে একটু সময় দাও নিজেকে ঠিক করার। তুমি কবে ভুলেছিলে ঋত্য? আমি বরাবরই ভুল ছিলাম রিশাদ। দিব্যকে ভালোবাসা আমার ভুল ছিল। ওকে ভুলে
তোমাকে বিয়ে করাটা আমার ভুল ছিল, দিব্যকে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া আমার ভুল ছিল, আর সব ভুলে তোমার প্রেমে মত্ত হওয়াটা আমার ভুল ছিল। ন্যূনতম মানবিকতা নেই আমার মাঝে। এইসব কেন বলছো ঋতু? কি হয়েছে তোমার? ঋতু আর কিছু না বলে রেজিগনেশন লেটার রিশাদের হাতে ধরিয়ে দেয় ঋতু। ঋতু, ইউ গিভ গন ইউর মাইন্ড। তুমি এমনটা করতে পারো না। আমি ভালোবাসি তোমায়। এতটা ঠুনকো কি করে হতে পারে তোমার ভালোবাসা? হ্যাঁ, আমার ভালোবাসার ঠুনকো। আমি কাউকে ভালোবাসার যোগ্যই না, আমি শুধু ঘৃণার যোগ্য। কারো ভালোবাসা পাওয়ার যোগ্যতা আমার নেই। আমাকে ভালোবাসে থাকলে প্লিজ সাইন করে দিও লেটারটাতে। ও, ভালো কথা শুনবে না তাই তো? ওকে ফাইন। মিসেস ঋতু রিশাদ আফসান, আপনার 1 ইয়ার কন্ট্রাক্ট শেষ হওয়ার আগেই আপনি অফিস থেকে রিজাইন করতে পারবেন না। রিশাদ। কল মি স্যার। স্যার প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। অবশ্যই আমি বুঝবো। আপনি কন্ট্রাক্ট অনুযায়ী যদি 10 লাখ টাকা একদিনে পে করতে পারেন, উই উইল বি ফ্রি। জোর করে অফিসে আটকে রাখতে পারবেন, কিন্তু ভালোবাসা কখনোই পারবেন না। এটা অফিস মিসেস ঋতু। আপনি ভুলে যাচ্ছেন আপনার আর আমার মধ্যে শুধু বস আর এমপ্লয়ের সম্পর্ক। ওকে স্যার। ঋতু মাথা নিচু করে নিজের ডেস্কে এসে বসলো। রিশাদের থেকে নিজেকে দূরে রাখতে চেয়েছিল ঋতু, যাতে রিশাদকে ভুলতে পারে, কিন্তু সেটা বোধহয় আর হবে না। ঋতু বুঝতে পারছে না কি হচ্ছে তার সাথে। দিব্যকে কি সে আধো ভালোবাসেছিল, আর রিশাদকে কি সে আধো ভালোবাসে? মনের সাথে এক প্রকার দ্বন্দ্ব করছে ঋতু। তবে এই দ্বন্দ্বে জয় যারও হোক, পরাজয় তার, একান্তই তার। মিসেস ঋতু, রিশাদ স্যার ডাকছে আপনাকে। কেন আসিফ ভাই? যান শুনে আসুন। এক প্রকার বিরক্তি নিয়ে আবার রিশাদের কেবিনে ঢুকে ঋতু। ঢুকতে যা দেখে তার জন্য কিছুতে প্রস্তুত ছিল না সে। রিশাদ ড্রিঙ্ক করছে, একদম মাতাল অবস্থা। ঋতু চলে যেতে নিচ্ছিল, কিন্তু রিশাদ ঋতুকে টেনে নিজের কোলে বসালো। রিশাদের কোল থেকে ওঠার জন্য চটপট করতে লাগলো ঋতু, কিন্তু রিশাদের সাথে পেরে উঠল না। রিশাদ পাগলামো করছে, কখনো ঋতুর গালে চুমুকাচ্ছে, কখনো বা ঋতুর চুলে। ঋতু পড়েছে অনেক ঝামেলায়। রিশাদের কাছে সেও থাকতে চায়, কিন্তু বাবার কথা মনে হতে হাত শক্ত আসে ঋতুর। জোরে সোরে রিশাদকে ধাক্কা দিয়ে উঠে বসে সে। ঋতু কেবিন থেকে বেরোতে যাবে, তার আগে রিশাদ ঋতুকে দেয়ালের সাথে চেপে ধরে। ঋতুকে নিজের 2 বাহুর মাঝে বন্দি করে নেয়। রিশাদের মুখ থেকে অ্যালকোহলের বৃষ্টি গন্ধে গা গুলি আসছে ঋতুর। রিশাদ নেশা ভরা দৃষ্টিতে দেখছে ঋতুকে। ঋতুর গলার তিলটায় রিশাদের তীক্ষ্ণ দৃষ্টি। ঋতু রেগে রিশাদকে ধাক্কাতে লাগলো। তাল সামলাতে না পেরে রিশাদ ফ্লোরে পড়ে যেতে ধরলো। বাঁচার জন্য ঋতুকে টাইনে ধরলো রিশাদ। ব্যাস, রিশাদ পড়লো ফ্লোরে, আর ঋতু রিশাদের বুকে। রিশাদের হৃদস্পন্দন কানে আসতে ঋতুর গলা শুকিয়ে আসলো। মনের ভিতরটা শূন্য লাগতে শুরু করলো। চোখ বন্ধ করে রিশাদের হৃদস্পন্দন অনুভব করতে লাগলো সে, কিন্তু চোখ জোড়া বন্ধ করতে বেশি উঠল তীব্র রক্তাক্ত লাশ আর বাবার কথাগুলো। রিশাদকে ধাক্কা দিয়ে ফেলে উঠে দাঁড়ালো ঋতু। দৌড়ে রিশাদের কেবিন থেকে বেরিয়ে এলো ঋতু। ঋতুর কান্না পাচ্ছে না, সে পারছে রিশাদকে ভালোবাসতে, আর না পারছে ভুলতে। এক গোলক দাদায় আবদ্ধ হয়ে পড়ে আছে সে। এটা তো ঠিক করছিস না রাহাত। রিত ভালোবাসে রিশাদকে। আমি আমার ছেলেকে হারিয়েছি, তার মানে এই না যে এর জন্য ওরা দায়ী। দোষটা ছিল দিবির। তা তুই এই মুহূর্তে তোকে আমি নিজের সামনে সহ্য করতে পারছি না। আমার সিদ্ধান্ত শেষ, যেতে ঘেঁষতে দিব না। আমি কিছুতেই রিশাদকে ঋতুর দ্বারে কাছে ঘেঁষতে দিব না। দেখ রাহাত, ভালোবাসা কখনো আলাদা করা যায় না। ওরা হয়তো দূরে আছে, কিন্তু ওদের ভালোবাসা বিন্দু মাত্রও কমে নাই। কষ্ট পাবে দুজন, কিন্তু ভুলবে না। দিব না। রিশাদ আমার এত খারাপ অবস্থা করেছে, তাও তুই বলছিস ওকে মাফ করতে? ঋতুকে আমি রিশাদের থেকে আলাদা করবই।
ঋত্য কখনো রিশাদের হতে পারে না। ঋত্য আমার মেয়ে। আমার শত্রুতার এই মন গড়া খেলায় একটা জীবন নষ্ট হয়েছে, তুই আরেকজনের জীবন নষ্ট করতে চাচ্ছিস? কিপ্টে, আমার শত্রুর সাথে ওকে আমি মেনে নিতে পারবো না। বিধান, তুই এত সহজে রিশাদকে মাপ কিভাবে করে দিলি? ও বুঝেছি, সম্পত্তি তো তুই হারা। টাকা সম্পত্তি কখনোই তোকে সুখ দিতে পারবে না রাহাত। খুব শীঘ্রই আমি সমস্ত সম্পত্তি এতিমখানায় দান করে আল্লাহর ইবাদতে ঢুকে যাচ্ছি। হারিয়েছি আমি, তাই আমার কষ্ট তুই বুঝবি না। তুই বেশি বলছিস বিধান। রাহাত আহমেদের সাথে আর কথা না বাড়িয়ে ফোন কেটে দিলেন মিদান মাহমুদ। অতঃপর দেয়ালে ঝুলে থাকা দিব্যর ছবির দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেললেন। 1 মাস পেরিয়ে গেছে। এই 1 মাসে রিশাদ 1 সেকেন্ডের জন্য ঋত্যকে একা থাকতে দেয়নি। সব সময় ঋত্যের কাছে আসার চেষ্টা করেছে, ঋত্যকে ভালোবাসার চেষ্টা করেছে। ঋত্য আজকাল অনুভব করে রিশাদের ভালোবাসা, তবে দিব্য নামক সংশয়টা যে তার মন থেকে কিছুতেই যাচ্ছে না। রিশাদের ডাক পড়তে মুচকি হাসলো ঋত্য। রিশাদের কাজই হলো কেবিনে ঢুকে ঋত্যকে ডাকা। ঋত্য কেবিনে ঢুকতে চমকে উঠল। রিশাদ তার প্রিয় বিরিয়ানি প্লেটে সাজিয়ে বসে আছে। তার মানে রিশাদ এখনো তার ছোটবেলার পছন্দগুলো মনে রেখেছে। ঠোঁটের কোনো হাসি ফুটে ওঠে ঋত্য। লজ্জা মাখা চোখে রিশাদের দিকে এগিয়ে। আপনি যখন করেছেন ভালোই হবে। খেয়ে বলো তাড়াতাড়ি। ঋত্যর প্লেটের কাছে এগোতে লেবুর তীব্র গ্রান নাকে আসে তার। সাথে সাথে গা গুলিয়ে উঠে ঋত্যর। সে বুঝতে পারে না হঠাৎ ঋত্যর কি হলো। এখানে লেবু দিয়েছো তুমি? হ্যাঁ, কেন? তোমার তো লেবু বেশ পছন্দ। আমার সহ্য হচ্ছে না লেবুর গন্ধ। আর কিছু না বলে ওয়াশরুমের দিকে দৌড় দিল ঋত্য। রিশাদ চিন্তিত হয়ে পড়ল। যে মেয়েটা লেবু ছাড়া খাবারই খায় না, তার কেন লেবুর গন্ধ সহ্য হবে না? ঋত্য ওয়াশরুমে ঢুকে বেসিন ছেড়ে দিয়ে বমি করলো কিছুক্ষণ। সকালে খালি পেটে অফিসে এসেছিল, এখন মনে হচ্ছে পেটে সবকিছু বের হয়ে আসবে। অনেক কষ্টে নিজেকে সামলিয়ে চোখ মুখে পানি দিল ঋত্য। ওয়াশরুম থেকে বের হতে রিশাদ দৌড়ে গিয়ে ঋত্যকে বুকে মিশিয়ে নিল। রিশাদের চোখ মুখ লাল হয়ে গেছে, চিন্তায় কপালে ভাঁজ পড়ে গেছে। কি হয়েছে তোমার? অসুস্থ থাকলে বলবে তো। জানি না, আমার গা গুলিয়ে আসলো। এমন কেন হলো বুঝলাম না। তুমি এক্ষুনি চলো ডক্টরের কাছে। না থাক, তোমার যাওয়ার দরকার নেই। আমি ডক্টরকে এখানে ডেকে দিচ্ছি, উনি এসে তোমার চেক আপ করে যাবেন। না রিশাদ, তার প্রয়োজন নেই। আমি যাওয়ার সময় ডক্টরকে দেখিয়ে যাব। ইউ নিড রেস্ট। চলো তোমাকে ডক্টর দেখিয়ে বাসে পৌঁছে দিয়ে আসি। আরে না, তার ঋত্য কিছু বলতে যাবে তার আগেই তার বাবার কণ্ঠ শুনতে পেল। ঋত্য তাড়াহুড়া করে রিশাদের কেবিন থেকে বেরিয়ে এলো। বাবা, তুমি এখানে? সে বলে তুই এত সব বলতে পারছিস? আমি এখানে। কেন বাবা? আমি এখানে। অভি ছুটি নিয়ে আমার সাথে। কিন্তু বাবা। আচ্ছা ঠিক আছে। রিশাদের থেকে পারমিশন নিয়ে রাহাত আহমেদের সাথে বেরিয়ে এলো ঋত্য। ঋত্য চলে যাওয়ার পর থেকে চিন্তার জন্য বেড়ে গেল রিশাদের। কোনোভাবেই নিজেকে স্থির রাখতে পারছে না সে। ঋত্যর চিন্তায় মাথা চির ধরার উপক্রম তার। কেবিনে পায়চারি করছে রিশাদ। মন কিছুতেই ভালো সায় দিচ্ছে না তাকে। কোনো এক দুঃসংবাদ আসছে তার জন্য। ভেতরে চটপটানিটা উপলব্ধি করার চেষ্টা করছে রিশাদ। নিজেকে স্থির করে ঋত্যকে নিয়ে ভাবতে শুরু করলো রিশাদ। বাবা, আমরা কোথায় যাচ্ছি? তোকে দেখতে পাত্রপক্ষ আসছে। ছেলে মস্ত বড় ডক্টর, টাকা পয়সার অভাব নেই, বংশ বেশ উঁচু। তোর ছবি পাঠিয়েছিলাম, তোকে দেখে বেশ মনে ধরেছে। বাবা, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? আমি রিশাদের স্ত্রী। বিবাহিত হওয়া সত্ত্বেও তুমি অন্য জায়গায় আমার বিয়ে কি করে ঠিক করতে পারো?
বেশি কথা বলবি না, তোদের বিয়ে আমি মানি না। রিশাদকে ডিভোর্স দিবি তুই, আর আমার পছন্দ করা ছেলের সাথেই বিয়ে করবি। না বাবা, এটা আমার দ্বারা সম্ভব না। তুই আমার কথার উপর কথা বলছিস? বাবা, তুমিই তো বলেছিলে মানবিকতার খাতিরে হলেও আমি যেন দিব্যর দিকটা ভাবি, কিন্তু এখন তুমি এই আর আমার পছন্দ করা ছেলের সাথেই বিয়ে করবি তুই। আমার তাকে নিয়ে ভেবে জীবন নষ্ট করবি কেন? চুপচাপ চল আর ওই ছেলেকে বিয়ে কর। বাবা প্লিজ বোঝার চেষ্টা করো, আমি রিশাদকে ভালোবাসি, আমি রিশাদের বিবাহিত স্ত্রী। এমনিতে কাজ হবে না, হার্ট অ্যাটাকের নাটকটা করতেই হবে। ওই নাটক করে চরিত্রকে এনেছি আমার কাছে, এবার বিয়েটাও দিয়ে দেব। ডক্টর, কি হয়েছে আমার মেয়ে? রাহাত আহমেদ বুকে হাত রাখতে নিয়েছেন, ঠিক এমন সময় মাথা ঘুরে পড়ে গেল রিক্ত। চিন্তায় পড়ে গেলেন রাহাত আহমেদ। ড্রাইভারকে দ্রুত গাড়ি হসপিটালের দিকে ঘোরাতে বললেন। কপাল বেয়ে ঘাম ঝরছে রাহাত আহমেদের। রিক্তর কিছু হয়ে গেলে তো ডক্টর ছেলেটার কাছ থেকে একটা টাকাও পাবেন না তিনি। এসব ভাবতে চিন্তায় কপালে ভাঁজ পড়ল তার। হসপিটালে রিক্তকে চেক করেছে ডক্টর, আর রাহাত আহমেদ বাইরে দাঁড়িয়ে আছেন বললে ভুল হবে, পায়চারি করছে। রিক্তর চেক আপ করে বাইরে এলেন ডক্টর। ডক্টর, কি হয়েছে আমার মেয়ের? আরে চিন্তার কিছু নেই, আপনার মেয়ে মা হতে চলেছে। কি সর্বনাশ! এটা যদি রিত্য জানতে পারে তাহলে রিশাদকে বলে দিবে। তখন আমার হাতে আর কোনো পথ খোলা থাকবে না রিত্যকে রিশাদের কাছে যেতে দেওয়া। ছাড়া কিছু একটা করতেই হবে। এই সন্তানকে পৃথিবীতে আসতে দেওয়া যাবে না। কি হলো, আপনাকে এত চিন্তিত দেখাচ্ছে কেন? কি বলছেন আপনি ডক্টর? আমার মেয়ে তো বিয়েই হয়নি। একটা ছেলে বিয়ের প্রস্তাব দেখে ওসব করেছে। আপনি প্লিজ সন্তানটা নষ্ট করে দিন। আমার মেয়ে ওই নোংরা ছেলের অংশ নিজের গর্ভে জানলে আত্মহত্যা করবে। সরি মিস্টার আহমেদ, আপনাদের হসপিটালে অপারেশন করানো হয় না। আর তাছাড়া আপনারা ছেলেটাকে ডাকুন, আমি ওনার সাথে কথা বলবো। না ডক্টর, তার প্রয়োজন নেই। আমি জানি ছেলেটা কখনোই রাজি হবে না। ও একটা নোংরা ছেলে। আপনারা যা ভালো বোঝেন, তবে রিক্তর ইন্টারনাল অপারেশন করালে হয়তো সে বাঁচবে, সে বাঁচবে না, কিংবা কখনোই মা হতে পারবে না। অফকোর্স ওনার জ্ঞান ফিরলে আপনি কথা বলতে পারেন। দেখবেন এমন কোনো কথা বলবেন না যেন তিনি হঠাৎ উত্তেজিত হয়ে পড়ে, এতে পরবর্তীতে সমস্যা হতে পারে। কিছুক্ষণ পর ঋতুর জ্ঞান ফিরে। রাহাত আহমেদ ঋতুর পাশে বসলেন। বাবা, কি হয়েছে আমার? কিছু না মা, এমনিতে মাথা ঘুরে পড়ে গেছিস। চিন্তা করিস না, তোর ইচ্ছার বিরুদ্ধে আমি তোর বিয়ে দিব না। থ্যাঙ্কস বাবা, চলো বাসায় যাই। হ্যাঁ মা, আমি ডক্টরের সাথে কথা বলে আসছি। রাহাত আহমেদ ডক্টরের পরামর্শ নিয়ে ঋতুকে বাসায় নিয়ে আসলো। রাহাত আহমেদ বেশ চিন্তিত। তিনি কিছুতে বুঝতে পারছেন না ঋতুকে না জানিয়ে কিভাবে ঋতুর অ্যাবর্শন করাবে। মাথায় বেশ কিছু চক করছেন তিনি। অবশেষে একটা প্ল্যান মাথায় স্থির করলেন তিনি। পরিকল্পনার কথা ভেবে বাঁকা হাসি ঝুলালেন ঠোঁটে। সময় কাটছে, ঋতুর অবস্থা ধীরে ধীরে খারাপ হয়ে যাচ্ছে। স্বাভাবিক অসুস্থতা ভেবে আর ডক্টরের কাছে যায়নি ঋতু। রিশাদের সাথেও সময় বেশ ভালোই কাটছে ঋতু। হ্যাঁ মা, আমি ডক্টরের সাথে কথা বলে আসছি। আরে না, আপনি শুধু টাকাটা ঠিকঠাক আনবেন, বাচ্চাও নষ্ট হয়ে যাবে, কেউ টেরও পাবে না। সব ঠিক মতো না হলে এক পয়সাও পাবে না। আরে আপনি এত চিন্তা কেন করছেন? আপনি শুধু টাকা রেডি রাখুন। আচ্ছা ঠিক আছে, কবে নিয়ে আসবো মেয়েকে? আপনার আনতে হবে না, শুধু এই ওষুধ ওর খাবারে মিশিয়ে দিবেন, তারপর আমাদের কল করবেন। আমরা গিয়ে অ্যাম্বুলেন্সে করে নিয়ে আসবো, কেউ সন্দেহও করবে না। আচ্ছা বুঝলাম, কাজটা কালকে করতে হবে, কাজ শেষ হলে টাকা পাবে। কথা শেষ করে ফোনটা পকেটে রেখে শয়তানি হাসি দিলেন রাহাত আহমেদ। অবশেষে তার পরিকল্পনা বাস্তবায়িত হতে যাচ্ছে। ঋতুর জীবন থেকে রিশাদের অংশকে চিরতরে মুছে দিতে চলেছেন তিনি।
ঘৃণা জিনিসটা বড় ভয়ানক। ভালোবাসা না থাকলেও জীবনটা জীবনের মতো চলে, কিন্তু ঘৃণা শিকার হলে জীবনটা বেঁচে থেকেও লাশের মতো করে বাঁচতে হয়। রিশাদের প্রতি রাহাত আহমেদের একটা অকারণ ঘৃণা 3টা জীবন নষ্টের পথে পা বাড়িয়েছে। সস্তা ক্লিনিকের নোংরা একটা বেডে অজ্ঞান হয়ে পড়ে আছে ঋত্য। আশেপাশে বেশ কজন ওয়ার্ড বয় আর মাস্কের আড়ালে থাকা একজন ডক্টর। ঋত্যর বেঘরে ঘুমাচ্ছে। কড়া ডোজের মেডিসিনের প্রভাবে তার সাথে কি হতে চলেছে সে সম্পর্কে বিন্দুমাত্র অবগত নয় সে। ক্লিনিকের রুমের বাইরে একটা বেঞ্চে বসে আসে রাহাত আহমেদ। কপাল বেয়ে ঘাম ঝরছে তার। উদ্দেশ্য, তার চিন্তা একটাই, বাচ্চাটার মৃত্যু আর ঋত্যর সুস্থতা। সকাল থেকেই মনটা বিষণ্ণ রিশাদের। ঋত্য অফিসে না আসায় কপালের ভাঁজগুলো যেন আরো বেড়ে গেল। এক অজানা আতঙ্ক ক্রমশ গ্রাস করে চলেছে তাকে। রিশাদ কিছুতে নিজেকে আতঙ্কের ভেড়াজাল থেকে বের করতে পারছে না। নিজেকে স্থির করে অফিস থেকে বের হলো রিশাদ। ঋত্যর বাড়িতে এসে দাঁড়ালো রিশাদের গাড়ি। গাড়ি থেকে নেমে রিশাদ, হ্যালো দীপ, একটা হেল্প কর না। একটা নাম্বার সেন্ড করছি, নাম্বারটা ট্র্যাক করে লোকেশন জানা না ইমিডিয়েটলি। আরে ভাই রিল্যাক্স, কি হয়েছে বলবি তো? এতদিন পর ফোন করলি, তাও এত টেনশনে? ভাই আমি সব বলবো তোকে, বাট এখন আমি যেটা বলছি সেটা কর। আচ্ছা তুই নাম্বার সেন্ড কর। রিশাদ দীপকে ঋত্যর নাম্বার সেন্ড করলো। কিছুক্ষণের মধ্যেই দীপ ঋত্যর লোকেশন ট্র্যাক করে রিশাদকে জানিয়ে দিল। অপারেশন থিয়েটারের লাল বাতির আড়ালে চলছে এক অনাগত জীবন নষ্টের প্রচেষ্টা। অজ্ঞান নামে ঋত্যর গর্ভের সন্তান নষ্টের প্রচেষ্টা চলছে। বাইরে রাহাত আহমেদ চিন্তিত হয়ে দাঁড়িয়ে আছে। ঋত্য তার কাছে এখন একটা পণ্য মাত্র, আর অনাগত সন্তান পণ্যের লাগা দাগ। লোক কতটা বেড়ে গেলে নিজের সন্তানকে বাজারে পণ্যের ন্যায় ভাবা হয় তা বোঝা দরকার। এতটা লোভের পরিণতি কি আদৌ ভালো? নিশ্চয় না, কারণ সকল কুকর্মের একটা পরিণতি থাকে। এই পরিণতি প্রতিশোধ নয়, এটা হলো নিয়তির প্রতিদান। তুমি যা করবে তাই তুমি পাবে, তুমি যা করবে তাই তুমি ফিরে পাবে। হতে পারে সুখটা ক্ষণিকের জন্য, তবে দুঃখটা আজন্মই রয়ে যাবে। বিন্দুমাত্র পিতৃত্ববোধ কাজ করছে না রাহাত আহমেদের মধ্যে। চিন্তায় ক্রমশ মুখ শুকিয়ে আসছে তার। হঠাৎ ফোনটা বেজে উঠতে চমকে তাকালেন তিনি। এই বুঝে রিশাদ এলো। ফোন হাতে নিয়ে আশ্বস্ত হলেন রাহাত আহমেদ। না, এটা তো সেই ডক্টর পাত্রের ফোন। কি জানি নাম মনে করার চেষ্টা করলেন তিনি। মস্তিষ্কে অসম্ভব জোর দিয়ে তিনি মনে করলেন সম্ভবত ছেলেটার নাম আদিল। গলা পরিষ্কার করে নিয়ে ফোনটা তুললেন তিনি। হ্যাঁ বাবা আদিল, বলো। না মানে আঙ্কেল, আপনি কেন মেয়ের ছবি দেখিয়েছেন আমাকে? কেন বাবা? আমার নিজের মেয়ে। ওর কি চরিত্রে কোনো দোষ? এসব কি বলছো তুমি? আমার মেয়ে একেবারে পবিত্র, আর তুমি কি না তার চরিত্র দোষ নিয়ে কথা বলছো? আমি চোখ বন্ধ করে কিছু বলছি না। আমার কাছে প্রমাণ আছে। আমার ক্লিনিকের ওয়ার্ড বয়রা একটা অ্যাবর্শন কেস এনেছে আমার কাছে। মেয়েটা অজ্ঞান, আপনারই মেয়ে। তুমি সেই ডক্টর যে অ্যাবর্শন করাচ্ছে? আপনি কোথায়? ও ওটির বাইরে। থামুন, আমি আসছি। ফোন রেখে মাস্ক আর গ্লাভস খুলে ওটির বাইরে আসতে মুখোমুখি হয় আদিল আর রাহাত আহমেদ। নোংরা চরিত্র আপনার মেয়ের। কার না কার সাথে কি করে এখন বিয়ের আগে অ্যাবর্শন করাচ্ছে। বাবা বিশ্বাস করো, একটা ছেলে ওকে ভুলিয়ে বালিয়ে ওর ক্ষতি করেছে। আমার মেয়ের কোনো দোষ নেই। আপনি কি ফাজলামি করছেন আমার সাথে? আপনার মেয়ে কি বাচ্চা যে কিছুই বোঝে না? একটা ছেলে ওকে ভুলিয়ে সব করে গেল, অথচ সে বুঝলই না। সে কি ফিডার খায় নাকি? বেশি বলছো তুমি আদিল। বেশি কিন্তু যুক্তিযুক্ত। বুঝলাম আমার মেয়ে ভালো নয়, কিন্তু তোমার এই ক্লিনিক আর অ্যাবর্শনের ব্যবসা যে অবৈধ, সেটা কি? তোমার এত সাধু সেজে কাজ নেই। আমার কাজ নিয়ে কথা বলার রাইট আপনার নেই। সোজা হিসাব, ঋত্যর অ্যাবর্শন যেহেতু হয়েই গেছে, তুমি ওকে বিয়ে করে নাও, নয়তো কি? তোমার এই অবৈধ কাজের কমপ্লেন পুলিশের কাছে যাবে। ব্ল্যাকমেইল করছেন আমাকে?
যা বাবা ভেবে নাও, ঋত্যকে বিয়ে তোমার করতেই হবে। কতটা লোভ আপনার! লোভ না, প্রতিশোধ। সেসব আপনি বুঝবেন না। আপনার কাজ এখন ঋত্যকে বিয়ে করা। ঋত্য, তুই শুধুই রিশাদের। পেছন থেকে আসা শব্দটা শুনে পেছনে তাকালো রাহাত আহমেদ। পিছনে তাকাতে রিশাদকে দেখে হাতে থাকা ফোনটা পড়ে গেল রাহাত আহমেদের। রিশাদের চোখ দিয়ে ঝরা আগুন স্পষ্ট বলে দিচ্ছে রাহাত আহমেদের বলা প্রতিটি কথা শুনেছে সে। হাত শক্ত হয়ে আসে রিশাদের, রাগে কপালের রগ ফুলে উঠেছে। চারিদিকে ক্রমাগত জড়ো হওয়ার সৃষ্টি হচ্ছে। অদ্ভুত ভয়ানক এক ঝড়ের পূর্বাভাস পাওয়া যাচ্ছে প্রকৃতিতেও, রিশাদের মাঝেও। আপনার সমস্ত ভুল মাফ করেছিলাম রাহাত আহমেদ, কিন্তু আমার অনাগত সন্তানের জীবন নষ্ট করে যে অপরাধটা আপনি করেছেন তার কোনো ক্ষমা হয় না। ঋত্য কোথায়? ঋষাদ, আমি বলেছি ঋত্য কোথায়? আমার প্রশ্নের উত্তর দিন, এর বাইরে একটাও এক্সট্রা কথাও না। ঋত্য কোথায়? ও ওটিতে। রাহাত আহমেদের কথা শেষ হতে না হতে রিশাদ ওটির দিকে পা বাড়ালো। ওটিতে ঋত্যকে আলতোভাবে ডাকলো রিশাদ। ঘুমের ওষুধের ডোজ তখন প্রায় নিঃশেষ। ঋত্যকে আলতোভাবে ডাকলো রিশাদ। ঘুমের ওষুধের ডোজ তখন প্রায় নিঃশেষ। ধীরে ধীরে চোখ খুলে তাকালো। তাকাতেই রিশাদকে দেখে রিশাদের বুকে ঝাঁপিয়ে পড়লো ঋত্য। রিশাদ, আমি এখানে কেন? কি হয়েছে আমার? কিচ্ছু হয়নি তোমার, তুমি একদম ঠিক আছো। এইসো আমার সাথে, এইসো তো। কোথায়? এইসো তো। ঋত্য স্ট্রেচার থেকে উঠতে গেলে পা পিছলে যায়। রিশাদ ঋত্যকে কোলে তুলে নিল। আলতো হাতে রিশাদের গলা জড়িয়ে ধরল ঋত্য। ঋত্যকে কোলে নিয়ে বাইরে এসে দাঁড়ালো রিশাদ। রাগ চেপে গম্ভীর কণ্ঠে বলল, মিস্টার রাহাত আহমেদ, ভুলও ভাববেন না আমার সন্তান হত্যার জন্য আপনি মাপ পাবেন। আইন অনুযায়ী আপনাকে সর্বোচ্চ শাস্তি দেওয়ার ব্যবস্থা করবো আমি। ঋষাদ, মাফ করে দাও আমাকে। না বাবা, তুমি একটাবার আমার কথা ভাবলে না? আমার গর্ভের সন্তানকে কেড়ে নিলে তুমি। কথাটা বলতে বলতে চোখ বেয়ে অশ্রু গড়াতে লাগলো ঋত্যর। রাহাত আহমেদের বুকে চিনচিন ব্যথা করছে। অনুশোচনার অগ্নিতে পুড়ছেন তিনি। কয়েকক্ষণের মাঝে পুলিশ এলো সেখানে উপস্থিত হলো। রাহাত আহমেদের চোখের দিকে তাকালো না ঋত্য। যতই অনুশোচনা থাক, এই চোখ দুটো তার সন্তানের খনির। পুলিশ রাহাত আহমেদ এবং আদিলকে ধরে নিয়ে যাবে, ঠিক এমন সময় আদিল বলে ওঠে, আমি ঋত্যর বাচ্চা নষ্ট করিনি, ওর বাচ্চা সুস্থ আছে। কথাটা শোনা মাত্র রিশাদ ঋত্যর চোখ জল করে উঠল। রিশাদ আর কিছু বলল না, কেস উইথড্র করে নিল, কিন্তু রাহাত আহমেদের দিকে তাকালো না অবধি। ঋত্য রিশাদের সাথে এলো। বাবা নামক মানুষটার থেকে বিশ্বাস উঠে গেছে তার। আজ ঋত্যর কোল আলো করে এসেছে তাদের অংশ। ঋত্য রিশাদের প্রথম সন্তান ঋত। ছেলেটা পুরো রিশাদের মতোই হয়েছে। সন্তানকে আদর করতে করতে ঋত্যর চোখ পড়ল দরজার পাশে দাঁড়িয়ে থাকা বাবার দিকে। অনুশোচনা আর অনুতপ্ত দৃষ্টিতে সামনে এসে দাঁড়াতে ঋত্য বাবার কাঁধে মাথা রাখলো। রিশাদ মুচকি হেসে উপলব্ধি করলো দৃশ্যটা। সে তো জানে বাবাকে সন্তান থেকে আলাদা করার কষ্টটা। অবশেষে পূর্ণতা পেল একজোড়া জীবনের ভালোবাসা। ঋতের ছোট ছোট পায়ে পথ চলার মাঝে জুড়ে থাকবে ঋত্য রিশাদের ভালোবাসা।